তো আজকের ক্লাসে শুরুতে আমি ওই আমাদের এখানে চ্যাপ্টার 2.4 এটা থেকে চলে শুরু করতেছে। তো এখানে আমাদের সিকোয়েন্স নিয়ে কথা আছে এবং সামেশন নিয়ে কথা আছে। এই সিকোয়েন্স আমাদের একটা ডিসক্রিট ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার বলতে সিকোয়েন্স দিয়ে মানে সিকোয়েন্সকে আমরা নির্দিষ্টভাবে প্রকাশ করি। সিকোয়েন্স বলতে হচ্ছে আমাদের ধারাকে বোঝাচ্ছে। তো যেমন ধরো আমি একটা সিকোয়েন্স বললাম এরকম যে 1 3 5 7। তোমরা আশা করি এটা বুঝতেছো এটা কি ধরনের সিকোয়েন্স। মানে এটা হচ্ছে আমাদের কি ওই দুই করে পাচ্ছে। আচ্ছা ধরো এরকম দিলাম, তো 1 3 5 7 এরকম করে আসতেছে। এটা হচ্ছে আমাদের বেজোড় সংখ্যার সিকোয়েন্স, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে ধরো রিপ্রেজেন্ট করতে পারি এভাবে 2n + 1। আর যদি সামনে একটা ধরো ধরো এই জিনিসটা আমরা এভাবে বলতে পারি যে an = 2n + 1, যেখানে আমাদের n এর মান কত, n এর মান 0 থেকে শুরু হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। n এর মান যদি 0 হয় তাহলে আমাদের প্রথম যে পদটা সেটা কত হবে, 20 + 1 মানে 1 হবে। তারপরে n এর মান যদি 1 বসাই তাহলে কত হয়, 3 হয়। তারপরে n এর মান যদি 2 বসাই তাহলে কত হয়, 5 হয়। তো তাহলে এই সিকোয়েন্সটাকে আমরা এভাবে লিখি an, যেখানে আমরা বলি যে আমাদের an = 2n + 1। এখানে an এর আশেপাশে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এটা একটা সেট বোঝায়, বা এটা একটা কি পুরো ধারাটাকে বোঝায়, আমাদের এই পুরো ধারাটাকে বোঝায়, ঠিক আছে। আর যদি এমনি an লিখি তাহলে সেটা কি ওখানকার n-তম পদকে বোঝায়, n-তম পদ, যেখানে n এর মান 0 থেকেও শুরু হতে পারে, অনেক ক্ষেত্রে 1 থেকেও শুরু হতে পারে। আচ্ছা একটু হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তাহলে আমাদের সিকোয়েন্সের জিনিসটা বোঝা গেছে না, যে এখানে আমরা বলতেছি কি যে ধরো ওই এখানে আমরা বলতেছি এই an, তার আগে যদি আমরা কি এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এই জিনিসটা একটা সিকোয়েন্সকে বোঝায়, ঠিক আছে, একটা ধারাকে বোঝায়। আর যদি এমনি নরমালি an লিখে তাহলে এখানে n-তম পদটাকে বোঝায়। আর ওটার আমরা একটা কি ডেফিনেশন দেই এই ধরনের, যে n এর সাথে সম্পর্কিত একটা ইয়া দিই। তাহলে এই জিনিসটা মিন করে যে আমার কি n-তম পদটা হচ্ছে 2n + 1, যেখানে n এর মান 0 থেকে শুরু হতে পারে। n এর মান 0 মানে হচ্ছে যে a0, n এর মান 1 মানে হচ্ছে a1, n এর মান 2 মানে হচ্ছে যে a2, এরকম করতে করতে n এর মান n মানে হচ্ছে an। তো এই ধারাটার ক্ষেত্রে আমাদের এই ধারাটার ক্ষেত্রে a0 হচ্ছে কত, 2 × 0 + 1 মানে 1, a1 হচ্ছে কত, 2 × 1 + 1 মানে 3, a2 মানে হচ্ছে কত 5, এরকম করতে করতে n মানে তো এটা তো দেয়াই আছে 2n + 1। এভাবে আমরা একটা ধারাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো যেমন ধরো আমরা আরেকটা ধারা চিন্তা করি যেখানে বলা হলো an = 1/n, ঠিক আছে, n সমান বলা হলো 1/n। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই ধারাটা দেখতে কিরকম হবে, দেখি আমাকে চ্যাটের মধ্যে একটু লিখো। আমি আবার স্মরণ করে দিচ্ছি যে চ্যাটের মধ্যে তোমরা যে রেসপন্স করবা ওটাই তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। তোমরা এমনি যদি ক্লাসে আসো ওটা তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে না। তো আমরা n = 0 1 2 এরকম করে করে চিন্তা করতে পারি, মানে n এর মান 0 থেকে শুরু চিন্তা করতে পারি। আচ্ছা n এর মান এক্ষেত্রে 0 থেকে চিন্তা করলে কি সব প্রবলেম হবে? জি স্যার, ইনফিনিটি হয়ে যাবে না? জি স্যার, ইনফিনিটি থেকে শুরু হবে। হ্যাঁ প্রবলেম হবে স্যার, 1 থেকে শুরু করতে হবে। এই এটার ক্ষেত্রে ধরে নেব যে n এর মান 1 থেকে শুরু, এরকম আমরা চাইলে করতে পারি। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? মানে আমাকে n = 1/n এরকম দেয়া আছে, বলে যে এটা একটা ধারাকে আমাদের কি এটা একটা ধারাকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে ওই ধারাটা কত। আমি যে স্যার জিজ্ঞেস করিনি, আমি ইয়াটা জিজ্ঞেস করছি। যাই হোক, আচ্ছা তো n এর মান যদি 1 হয় তাহলে আমাদের কি 1/1, n এর মান 2 হইলে 1/2, n এর মান 3 হইলে 1/3,
n এর মান 4 হইলে 1/4 এরকম করে করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের a1, এটা a2, এটা a3, এটা a4। তাহলে এভাবে আমরা একটি ধারাকে প্রকাশ করতে পারি। তো আমাদের ধারা কিন্তু কম্পিউটার সায়েন্সে খুব বেশি প্রয়োজনীয় এবং বিভিন্ন জায়গায় দেখা যায় যে ওরকম একটা সিকোয়েন্স চলে আসে। তো আমরা ওই ধারাগুলোকে ইউজ করে আমাদের অনেক মানে অনেক কাজকর্মে দেখা যায় যে আমরা ধারাগুলোকে ইউজ করতে পারি। প্লাস এখানে আমরা আজকে রিকারেন্স রিলেশন দেখব। এটা এই ধারাটা এক পর্যায়ে যে জিরো হয়ে যাবে না? হ্যাঁ, এটা আস্তে আস্তে জিরোর দিকে চলে যাবে আর কি বলা যায়। আর জিরো হবে না, জিরো কেমন হবে? জিরো হবে না, জিরো আচ্ছা যাই জিরোর হোক, কাছাকাছি। মানে হ্যাঁ জিরোর দিকে চলে যাবে বললাম, যে জিরো হবে ওরকম না। আরে এরকম একটা স্যার আলম স্যার প্রবলেম দিছিল, ওগুলোর দিকে এখন না যাই আর কি। হ্যাঁ বলো কি স্যার এরকম একটা স্যার আলম স্যার প্রবলেম দিছিল আমাদেরকে 6 নম্বরে, তো দাঁড়া নেই। আচ্ছা আমার জানা নেই। আচ্ছা দেখি। তো এরকম কিছু প্রবলেম আছে, মানে আমাদের ধারা নিয়ে প্রচুর প্রবলেম আছে এবং ধারা নিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে আমাদের অনেক কিছু এখানে পাওয়া যায়। মানে আচ্ছা যাই হোক, ওগুলোতে আমরা পরে আসি। এবার আরেকটা কনসেপ্টে আসি, সেটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা, ইংলিশ মিডিয়ামে যদি কেউ এসে থাকো তাহলে তার জানার কথা। তো যাই হোক, এখানে তোমার রোল নাম্বার তো আমি লিখতে বলি নাই। আচ্ছা, তো জিওমেট্রিক প্রোগ্রেশন কি জিনিস আমাকে চ্যাটের মধ্যে দেখি বলো। আচ্ছা, যারা জানি না বলছো, এখন চিন্তা করে দেখো তো। হ্যাঁ 54, ঠিক আছে, স্যার মনে পড়ছে। চিন্তা করে দেখো এখন। জ্যামিতিক ভাবে অগ্রসর হওয়া, স্যার এটার ইংলিশটা মনে নেই কি বাংলা মনে আছে? একটা বাংলা টার্ম আমাদের জানা আছে আসলে। জি স্যার। দুইজন বলতে পারছে। এটা আচ্ছা আমরা ধারা পড়ছি, এখন দেখি বলো। জ্যামিতিক প্রোগ্রাম, জ্যামিতিক অগ্রগতি, অনেক মজার মজার জিনিস লিখতেছো। এটাকে আমরা পড়ছিলাম যে গুণোত্তর ধারা নামে, গুণোত্তর ধারা, জি স্যার। সমান্তর ধারা, গুণোত্তর ধারা, আমরা এরকম পড়ছিলাম না? ঠিক আছে, তো এটা হচ্ছে গুণোত্তর ধারা, যেখানে আমাদের একটা ইনিশিয়াল টার্ম থাকে, ইনিশিয়াল টার্ম। ঠিক আছে, এখানে ইনিশিয়াল টার্ম কত? এ, আর আমাদের একটা রেশিও থাকে। তা আমরা ওগুলোতে বাংলায় কি কি জানি পড়ছিলাম যে অনুপাত। তারপরে পড়ছিলাম কি ওই এটা কি পড়ছিলাম, সাধারণ অনুপাত। ও সাধারণ অনুপাত পড়ছিলাম, ভুলে গেছি, অনেক আগে পড়ছি। আচ্ছা মানে বাংলাগুলো অনেক আগে পড়ছি, ভুলে গেছি। তো আমাদের ওই ইংলিশ টার্ম গুলো আসলে লাগে, ইংলিশ টার্ম গুলো লাগে বলতে, কারণ আমরা তো এখন ধরো আমাদের হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে তো ওই বাংলা বই তো নাই। এটা একটা সমস্যা, আমরা ছোটবেলা থেকে দেখা যায় বাংলায় পড়ে আসি, তারপরে ভার্সিটি লেভেলে এসে দেখা যায় সবকিছু ইংলিশে আবার নতুন করে শিখতে হয়। এটা এগুলো স্যার 9 10 ও ছিল স্যার। না, জিনিসগুলো 9 10 এ থাকে, কিন্তু কথা হচ্ছে যে ওই ওগুলোর ইংলিশ টার্ম গুলো তো আমরা ছিল নাকি? এই জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি অনেক ক্ষেত্রে প্রথম প্রথম। তো যাই হোক, ওই সবচেয়ে ভালো হইতো যদি সর্বস্তরে তোমার কি ওই বাংলা ভাষায় করা যেত। এখন ওটা যদি পারা না যায় তাহলে বাংলার পাশাপাশি ধরো ইংলিশটাও আসলে জেনে রাখা দরকার আর কি। যাই হোক, এখন আর বললে আপনি তোমাদের বাচ্চা কাচ্চার ক্ষেত্রে চিন্তা ভাবনা করবা। আচ্ছা, তাহলে এখন একটা গুণোত্তর ওটাকে আমরা একটা গুণোত্তর ধারাকে আমরা ধরো ডিফাইন করি। যেমন ধরো আমরা সিএন একটা ধারা বললাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা একটা ধারাকে আমরা রিপ্রেজেন্ট করি, যেখানে n তম পদটাকে এভাবে আমরা ডিফাইন করতেছি 2 into 5 to the power n, 2 into 5 to the power n। n এর মান আমাদের 0 1 2 এভাবে করে থাকবে, 0 থেকে শুরু। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন তাহলে এই স্যার আমার নেটটা স্যার একটু ডিস্টার্ব করতেছে স্যার। আমি দেখছি তুমি যেটা বলছো, হ্যাঁ আমি দেখছি, আমি চ্যাটে খেয়াল রাখি। আচ্ছা যাই হোক, তো একটু দেখো, সমস্যা নেই, যারা শুনে নেয় আবার দেখো এখানে যে ইনিশিয়াল টার্ম হচ্ছে আমাদের এ আর রেশিও হচ্ছে আর। যেমন একটা বলা হলো যে আমাদের একটা ধারা সিএন, এভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে সিএন একটা ধারা, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এভাবে, যেখানে n তম পদটা হচ্ছে 2 into 5 to the power n। তাহলে এখানে প্রথম পদ কি হবে? n এর মান যদি 0 বসাই তাহলে আমাদের a0 কি আসবে? 2 into 5 to the power 0 মানে 2। a1
কি আসবে? ডাবল ডাবল আসতেছে স্যার। 10 আর আচ্ছা 2 ইনটু ডাবল ডাবল আসছে স্যার। ইকুয়ালস 10। ওটা কেউ একজন অন করে রাখছিল অডিওটা। আচ্ছা a2 ইকুয়ালস কি আসবে? 2 ইনটু 50 স্যার। সমান কত? 50। তো এরকম করে করে আমার কি আসতে থাকবে। ঠিক আছে? তো এটা আমাদের একটা কি আমরা গুণোত্তর ধারা বলতেছি। এটাকে আমরা গুণোত্তর ধারা বা আমাদের এখানে কি জিওমেট্রিক প্রোগ্রেশন বলি আর কি, জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা, তো এখন এখানে আমাদের তাহলে প্রথম পদটা কি 2, আর সাধারণ অনুপাত কত? এখানে 5 5 করে গুণ করে বাড়তেছে, তাহলে সাধারণ অনুপাত হচ্ছে কত? 5। আমরা সাধারণ অনুপাত কি পাইতাম? যে কোনো একটা পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ, এভাবে করে আমরা লিখতাম। n মানে হচ্ছে যে n তম পদ, আর n - 1 মানে হচ্ছে এর কি? আগের পদটা। এভাবে করে আমরা সাধারণ অনুপাতটা পাইতাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আমরা পরে দেখবো জিওমেট্রিক প্রোগ্রেশনের ওই যোগফল, মানে আমরা যে ইয়াটা যোগফল টগফল বের করি ওগুলো দেখবো। তো একটা তাহলে আরেকটা আমি ধারা দেই। এই ধারাটা দেখতে কিরকম হবে? শুরুর কয়েকটা পদ আমাকে লিখে দেবা। dn, ধরো আমি একটা ধারা চিন্তা করলাম যেখানে আমরা n তম পদটাকে লিখতে পারি এভাবে -1 টু দি পাওয়ার n, আর n এর মান হচ্ছে 0 থেকে শুরু হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই ধারাটা একটু লিখতে হবে, মানে ধারাটার প্রথম 4টা 5টা পদ একটু লিখতে হবে। এই ধারাটা অনেক জায়গায় কাজে আসে আমাদের, এই ধারাটা লাগে, প্রায়ই লাগে। স্যার বুঝি না, আরেকবার বলবেন? এখানে একটা ধারা, মানে একটা গুণোত্তর ধারা, এটা আমি লিখলাম। ঠিক আছে? মানে bn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n। ঠিক আছে? আমরা n তম পদকে ডিফাইন করার মাধ্যমে একটা ধারাকে রিপ্রেজেন্ট করতে পারি। n তম পদটাকে ডিফাইন করার মাধ্যমে আমরা কি একটা ধারাকে রিপ্রেজেন্ট করতে পারি। মান 0 1 2 এরকম বিভিন্ন রকম হইতে পারে, এটা বলে দিলাম। তো এই ধারাটা দেখতে কিরকম হবে সেটা জিজ্ঞেস করলাম। এই ধারাটার প্রথম 3 4টা পদ আমাকে লিখে দাও। স্যার দিছি স্যার, হইছে? দেখি, দেখছি কয়েকজনেরটা, রাহাতেরটা হয় নাই, রাকিবুল হাসান, সাকিবেরটা হয় নাই, আমরুল হাসান হইছে। একসাথে লিখে দিও আর কি, একটা একবার। মোটামুটি যারা লিখছো তাদেরটা কাছাকাছি হয়েছে। এখানে ইনিশিয়াল টার্মটা কত? n এর মান যদি 0 বসাও, n এর মান যদি 0 বসাও তাহলে আমাদের কত হয়? -1। তো যে কোনো কিছুতে পাওয়ার 0 দিলে 1 আসে স্যার। 1 আসে, তাহলে a0 আমাদের কি আসবে? 1। a1 আমাদের কি আসবে? -1। তাহলে কত আসতেছে? -1। তারপরে a2 4 -1 টু দি পাওয়ার 2। তো দেখো এটা স্যার আসবে -1। আমাদের যদি পাওয়ার যদি জোর হয় তাহলে হ্যাঁ, জোর হলে স্যার প্লাস। নেগেটিভ প্লাস হয়ে যাবে। মানে জোর সংখ্যক নেগেটিভ গুণ হচ্ছে, তার মানে আমাদের এখানে কি জোর আসবে। 1 ঠিক আছে? আর পাওয়ার যদি আমাদের বেজোড় হয় তাহলে -1 আসবে। মাইনাস তাহলে আমাদের এইভাবে করে আসতেছে আর কি, 1 - 1 1 করে আসতেছে। আচ্ছা, এটা আমরা খেয়াল রাখতে পারি, এই জিনিসটা দরকার হয় বিভিন্ন জায়গায়। তো কোনো কিছু একটা নেগেটিভের উপর পাওয়ার যদি জোর পাওয়ার যদি আমরা দেই তাহলে ওটা পজিটিভ হয়ে যায়, আর নেগেটিভের উপর আমরা যদি বেজোড় পাওয়ার দিই তাহলে ওটা নেগেটিভে থাকে। তো এখানে তাহলে আমাদের ইনিশিয়াল টার্ম কত? শুরুর পদটা 1, আর রেশিও 1 স্যার ডবল করে দাও। রেশিও কত? কি আমার কাছে ডাবল আসতেছে এখনো? আর আপনার কথা বাজি বাজি আসতেছে স্যার, বুঝতেছি না। -1 হবে না। আচ্ছা, সবারই কি আটকে আটকে আসতেছে আমার কথা? না স্যার, মাঝে মাঝে প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে এটা রেশিও হচ্ছে -1। এটা দেখি আসলে রেশিওটা কত। যেটার উপর পাওয়ার আছে ওটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রেশিও আর কি। ঠিক আছে? তো এটা দেখে বুঝা যায়। আর যদি দেখো দুইটা ভাগ করো তাহলে দেখবে যে -1 আসতেছে। তাহলে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন কি জিনিস সেই জিনিসটা বুঝলাম। ঠিক আছে? তো জিওমেট্রিক প্রোগ্রেশন যদি চিনে ফেলি তাহলে আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে এরিথমেটিক প্রোগ্রেশন এটা কি জিনিস? যাই হোক, এটা সবাই বলতে পারতেছে। এই একজন জানি না কেন বলতেছে এটা। স্যার একটু করে হিন্টস দেন। একটু করে হিন্টস? এর আগে যে জিওমেট্রিক প্রোগ্রেশন করছি ওটাই তো হিন্টস, যে এর পরেরটা কি হবে।
আমরা দুইটা ধারা পড়ছিলাম, একটা হচ্ছে গুণোত্তর ধারা, আরেকটা কি পড়ছিলাম আমরা? একটা স্যার পড়ছিলাম স্যার সমান্তর দ্বারা। ঠিক আছে, এটা সমান্তর ধারা, a প্লাস ডি, a প্লাস 2d, হ্যাঁ স্যার। ঠিক আছে, a প্লাস 3d, এরকম। মানে দেখো যে কোনো দুইটা পদের মধ্যে একটা ডিফারেন্স, ওটাকে আমরা কমন ডিফারেন্স বলি, কমন ডিফারেন্স, ঠিক আছে। আর ইনিশিয়াল টার্ম এটাতেও আছে আগের মতোই, ইনিশিয়াল টার্ম এখানে ধরো এ বললাম, আর কমন ডিফারেন্স যে কোনো দুইটার মধ্যে ডিফারেন্স একটা থাকবে ডি। তো তাহলে এরিথমেটিক প্রোগ্রেশনের বৈশিষ্ট্য কি, যে এটা একটা কমন ডিফারেন্স নিয়ে বাড়তে থাকবে, ঠিক আছে, কমন একটা ডিফারেন্স নিয়ে বাড়তে থাকবে, মানে যোগ আকারে বাড়বে আর কি। যেমন আমরা একটা বলতে পারি এক, স্যার গুণ আর স্যার যোগের মধ্যে পার্থক্যটা কি স্যার? শোনা যাচ্ছে না। তাহলে দুইটা ধারা দেখি, তাহলে তুমি বুঝবা। যে ধরো 1 2 4 8 16 এরকম একটা ধারা দেখলাম। আরেকটা দেখি 1 2 বা ধরো 1 4 7 তারপরে ধরো 10, ঠিক আছে, তারপর হচ্ছে 13। তো তারপরে এটাতে হবে, এরপরেরটা হবে 32, আর এটাতে এরপরেরটা হবে 16, এভাবে করে যাচ্ছে। তো দেখো প্রথমটা হচ্ছে গুণোত্তর ধারা, দ্বিতীয়টা হচ্ছে সমান্তর ধারা, বা ফার্স্ট এটা জিওমেট্রিক প্রোগ্রেশন, পরেরটা আমাদের কি এরিথমেটিক প্রোগ্রেশন। তো এরিথমেটিক প্রোগ্রেশনে দেখো যে কোনো দুইটা টার্মের মধ্যে একটা কমন ডিফারেন্স আছে, ডিফারেন্স হচ্ছে স্যার 3 করে। প্লাস এটার সাথে এটার যোগ আকারে আছে প্লাস ডি। এখানে আমাদের ডি এর মান কত? 3, স্যার অন্তর ডিটা। ঠিক আছে, এখানে হচ্ছে যে একটা প্লাস ডি আছে, ডি এর মান আমাদের এখানে 3। আর এখানে দেখো যে কোনো দুইটার মধ্যে রেশিও পার্থক্য হচ্ছে যে কি 2 গুণ করে করে বাড়তেছে, ইনটু আর বলতে পারি আমরা, এখানে ডি বলি না, আমরা এটাকে আর বলি আর কি। এখানে ডি ডিফারেন্স কে রিপ্রেজেন্ট করে, আর রেশিও কে রিপ্রেজেন্ট করে। আর ঠিক আছে, যেমন এখানে রেশিও হচ্ছে 2। তো জিওমেট্রিক প্রোগ্রেশন খুব ফাস্ট কিন্তু আমাদের বাড়তে থাকে, ঠিক আছে, খুব ফাস্ট বাড়তে থাকে। আমরা যদি গ্রাফের দিকে দেখি তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন গুলো এরকম করে বাড়তে থাকে, আর এরকম অনুপাতগুলো স্যার সমান স্যার, উন্নত এরকম করে যেতে থাকে, ঠিক আছে, এরকম করে যেতে থাকে। আচ্ছা, যাই হোক, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এখন এরিথমেটিক প্রোগ্রেশন কি জিনিস আর জিওমেট্রিক প্রোগ্রেশন কি জিনিস আশা করি ওগুলো আগে থেকে জানা আছে। তো যেমন ধরো আমরা একটা এরিথমেটিক প্রোগ্রেশন একটা লিখি, ধরো একটা এসএন আছে আমাদের, এসএন, যেখানে আমাদের n তম টার্মটাকে আমরা এভাবে বলতেছি যে -1 প্লাস 4 ইনটু n। এখানে n এর মান আমাদের ধরো 0 থেকে শুরু হইতে পারে, 0 1 2 এরকম করে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সিরিজটা তোমরা একটু লিখো। আচ্ছা ঠিক আছে, তুমি পরে দেখে নিও হৃদয়। আচ্ছা, এটা একটা সমস্যা, আমারও এই সমস্যা হয়েছিল কয়েকদিন আগে রাতের বেলা। ফাহাদ হয় নাই, আমারটা হইছে এটা -1। জি স্যার -1 আচ্ছা সরি, এই তো এটা একটা মানে n তম টার্মকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এটা একটা কি সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতেছে। তো ওই সিকোয়েন্সটা কত সেটা আমি জানতে চাচ্ছি। n তম টার্ম যদি এটা হয় তাহলে 0 তম টার্ম কত সেটা বের করবা, 1 তম টার্ম কত সেটা বের করবা, মানে s1 s0 s1 s2 এরকম বের করলেই তো একটা ধারা হয়ে যায়। ওই ধারাটা কি সেটা আমি জানতে চাচ্ছি। যাই হোক, এখানে ইনিশিয়াল টার্ম কত আসে, n এর মান যদি আমরা 0 এখানে বসাই তাহলে আসে কত, -1 -1 স্যার, মানে -1 আসে। আমাদের এখানে কমন ডিফারেন্স কত, 4 স্যার। কমন ডিফারেন্স হচ্ছে 4। আচ্ছা ওটা আমরা দেখি, তাহলে ফার্স্টে s0 এর মান আসে কত আমাদের -1, তারপরে s1 এর মান কত আসে, এখানে n এর মধ্যে 3 আসে স্যার। 3 সমান হচ্ছে 3, -1 + 4 সমান 3। স্যার s2 এর মান কত আসে, আমরা যদি 2 বসাই 8, 7 স্যার। 7 তো তারপরে s3 এর মান কত আসে, 11 12 - 1 = 11। তাহলে যে কোনো দুইটার মধ্যে ডিফারেন্স কত দেখবা যে 4। 4 আর এটা আমরা এই 4 * n থেকেই বুঝতে পারতেছি, যে কোনো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। এটা একটা আমাদের সিকোয়েন্স আর কি। তো আমরা এইভাবেও সিকোয়েন্সকে কি করি, আমরা ডিনোট করি। তাহলে দেখো এরিথমেটিক সিকোয়েন্স গুলোর ক্ষেত্রে আমাদের কি টু দি পাওয়ার আকারে থাকে, এই nটা পাওয়ার আকারে থাকে। আর জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে আমাদের কি পাওয়ার আকারে থাকে এই nটা। আর এরিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে আমাদের এটা কি মাল্টিপ্লাই আকারে থাকে।
আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো কিছু মানে এগুলো হচ্ছে জাস্ট পরিচয় আমরা দেখলাম। আমাদের বেসিক্যালি নতুন জিনিস শুরু হচ্ছে এখানে। ওই জিনিসগুলো আমরা আগেও জানতাম, জাস্ট আগে বাংলায় পড়ছি, এখন ইংলিশে পড়লাম আর কি। এই জিনিসগুলো আমাদের কম্পিউটার সায়েন্সে আমাদের খুব বেশি দরকার হয়। বিভিন্ন সিকোয়েন্স এগুলো অনেক বেশি দরকার হয় বিভিন্ন জায়গায়। ইভেন তুমি গ্রাফিক্স এর কাজ করতে গেলে অনেক সিকোয়েন্স আমাদের দরকার হয়। আচ্ছা, এবার আমরা রিকারেন্স নিয়ে একটু কথা বলবো। রিকারেন্স রিলেশন। তো রিকারেন্স রিলেশনটা কি জিনিস? তো রিকারেন্স রিলেশন অলরেডি তোমাদের কিছু আইডিয়া আছে। তো রিকারেন্স রিলেশনটা হচ্ছে এখানে এনতম টার্মটাকে আগের কিছু টার্মের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। আগের কিছু টার্মের মাধ্যমে, যেমন ধরো আমি একটা দেই, n ইকুয়াল টু আমরা বললাম যে n মাইনাস 1 প্লাস 3। আর এখানে ইনিশিয়াল কিছু টার্ম আমার বলা থাকে, যেমন a0 ইকুয়ালস টু আমার বলা হইলো 2। আর এখানে আমাদের বলা হইলো যে n এর মান শুরু হবে কত থেকে? n এর মান 1 থেকে শুরু হবে, 1 2 3। একটু খেয়াল করো, তাহলে a0 ইকুয়াল টু কত বললো? 2। তাহলে a1 ইকুয়ালস কত হবে? একটু দেখো, এখানে n-তম টার্মটাকে কি তার আগের টার্মের মাধ্যমে কি করা হচ্ছে? প্রকাশ করা হচ্ছে। মানে an ইকুয়ালস an মাইনাস 1 প্লাস 3। মানে এখানে n এর মান যদি 1 বসাও, n এর মান যদি তুমি এখানে ধরো 1 বসাও, n এর মান যদি 1 বসাও, তাহলে এখানে কত হয়? a1 মাইনাস 1 মানে কত হয়? a0 হয় না? a0 প্লাস 3। মানে এখানে বুঝাচ্ছে যে যে কোনো একটা পদ হচ্ছে তার আগের পদ প্লাস 3। তো a1 হবে কি? তার আগের পদ a0 প্লাস 3। তো a0 প্লাস 3 মানে কত? সমান কত আসে? 2 প্লাস 3 না? সমান 5 আসে। আচ্ছা, এটা বের করলাম। এবার তাইলে a2 ইকুয়াল টু কত আসে? আর a0 কি ওইতম পদের মান? হ্যাঁ, a2 আসবে যে, তাহলে তার আগের পদ দেখো, n মাইনাস 1 2 মাইনাস 1 a2 মাইনাস a0 মান বলা থাকবে, a0 মান। স্যার a0 কি ওই পদের মান, মানে ওই যে পদটা দেওয়া থাকবে? এটা দেয়া আছে, এটা শুরুতে দেয়া থাকবে। আচ্ছা a0 2 এটা ইনিশিয়ালি দেয়া থাকবে। ঠিক আছে, এরকম কিছু জিনিস ইনিশিয়ালি আমার দেয়া থাকবে। ঠিক আছে, আমরা জি স্যার। আমরা এগুলো ফিবোনাচি যখন পড়ছিলাম তখন দেখছিলাম। আচ্ছা যাই হোক, তো a2 এর মান 8 আসবে স্যার। আচ্ছা, a2 এর মান কত আসবে? তাহলে আমাদের আগেরটা হচ্ছে 5 আসছে, তাহলে 5 প্লাস 3 সমান 8 আসবে। আচ্ছা, a3 এর মান কত আসবে? a3 হচ্ছে যে a2 প্লাস 3। সো 3 করে বাড়বে আর কি। হ্যাঁ, 8 প্লাস 3 ইকুয়ালস 11। এভাবে করে আসতেছে। তো এখানে আমরা রিলেশনটা কিভাবে দেখাইছি দেখো, যে কোনো একটা পদকে বললাম যে তার আগের পদ প্লাস কত? 3। আচ্ছা, তা ইনিশিয়ালি যদি আমি কিছু একটা না বলি, তাহলে আমি কি প্রথম পদটা বের করতে পারবো? স্যার এখানে স্যার n দ্বারা কি পাওয়ার বোঝাচ্ছে? না, পাওয়ার না। এখানে হচ্ছে যে n দ্বারা n-তম পদ বোঝাচ্ছে। n-তম পদ মানে হচ্ছে যে আসলে রিকারেন্স রিলেশন দ্বারা আমি একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করি। একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করা হয় রিকারেন্স রিলেশন দ্বারা। যেমন এটা একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতেছে। কোনটা? যে এখানে আমি বললাম যে an ইকুয়ালস an মাইনাস 1 প্লাস 3, যেখানে বলা হচ্ছে a0 ইকুয়ালস হচ্ছে কত? 2। এটা একটা সিকোয়েন্সকে কি করতেছে? রিপ্রেজেন্ট করতেছে। কোন সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করতেছে? এই সিকোয়েন্সটাকে। যে ফার্স্ট হচ্ছে যে 2, তারপর হচ্ছে যে 5, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে এভাবে করে যাচ্ছে। এই সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করতেছে কি আমরা একটা রিকারেন্স রিলেশন দ্বারা। কিভাবে? আমরা বলতেছি যে কোনো একটা পদের সাথে তার আগের পদের সম্পর্ক কি? 3 যোগফল না? যেমন 8 এর সাথে 5 এর কি সম্পর্ক? মানে 8 হচ্ছে 5 এর চেয়ে 3 বেশি, 11 হচ্ছে 8 এর চেয়ে 3 বেশি। তো এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম? an মানে কি? ফার্স্টে এটা হচ্ছে a0, এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে আমাদের কি a3, এরকম করে যাচ্ছে। তাহলে an মানে হচ্ছে যে কোনো একটা পদ, ওটা হচ্ছে কি n মাইনাস 1 প্লাস 3, তার আগের পদ যোগ 3। এই জিনিসগুলো আমাদের অনেক জায়গায় লাগবে। রিকারেন্সটা আমাদের খুব বেশি দরকার। রিকারশন তো তোমরা পড়ছোই, তো আমাদের অনেক প্রবলেম আছে যেগুলো রিকারশন দিয়ে সলভ করতে হয়। ওটার জন্য আমাদের এরকম একটা ফর্মুলা দ্বারা করাতে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে। তো কারো কোনো কনফিউশন আছে? তাহলে রিকারেন্স রিলেশন দ্বারা আমরা একটা কি সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতেছি। যেমন এই রিকারেন্স রিলেশন দ্বারা এই সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করা হয়। এই সিকোয়েন্সটাকে, এই রিকারেন্স রিলেশনটা দ্বারা এই সিকোয়েন্সটাকে আমরা কি রিপ্রেজেন্ট করতেছি। বুঝা গেছে জিনিসটা?
জি স্যার স্যার। আপনি স্যার এর নিচে স্যার 2 লিখে প্লাস 3 দিয়ে আবার স্যার 8 প্লাস 3 লিখছেন স্যার, এখানে কি স্যার 8 কি স্যার পাওয়ার? না এই টুটা স্যার 8 স্যার 8 প্লাস 3 টা 8 টা স্যার কেমনে স্যার পাওয়ার হিসেবে কাজ আমি করবে? বলি, না না ওটা পাওয়ার না। এ টু মানে হচ্ছে কি দ্বিতীয় পদ, এ ওয়ান মানে হচ্ছে প্রথম পদ। মানে কেন কিছুক্ষণ আগে যেটা দেখালাম তুমি একটু খেয়াল করো, এখানে যেটা বলতেছি এটা একটা, ধরো আমার একটা, এটা হচ্ছে ওই সিকোয়েন্স, এখানে এটা হচ্ছে এ জিরো, এটা হচ্ছে এ ওয়ান, এটা হচ্ছে এ টু, এটা হচ্ছে এ থ্রি, মানে একটা স্যার বুঝছি স্যার। পদ, একটা সিকোয়েন্সের বিভিন্ন পদ, বুঝছো? এটা জি হচ্ছে স্যার। 0 তম পদ, এটা 1 তম পদ, এটা 2 তম পদ, এটা 3 তম পদ। এ টু মানে বুঝাইছি যে 2 তম পদ প্লাস 3। কেন দেখো এ থ্রি সমান বললাম কি, এ থ্রি সমান বললাম যে এ টু প্লাস 3। দেখো এ থ্রি সমান কি আসলে এর স্যার আগে 8। না, জি স্যার। বুঝছো এখন? জি স্যার বুঝছি। ওটা এখানে কোনো পাওয়ার টাওয়ার নাই, এখানে হচ্ছে যে ওই আগেরটার সাথে কি রিলেশন সেটা দেখাইছে। তো আমরা যেটা বলতেছিলাম এতক্ষণ আমরা সিকোয়েন্সকে কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম, এতক্ষণ আমরা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করছিলাম যে এভাবে, যেমন এই সিকোয়েন্সটাকে আমরা, আচ্ছা ওটা পরে দেখবো, আচ্ছা এই সিকোয়েন্সটাকে, আচ্ছা দেখুন এই সিকোয়েন্সটাকে আমরা কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম যে আমাদের মানে কি ওই ইনিশিয়ালটা কত ছিল, 2 ছিল, প্লাস আমাদের 2 প্লাস আমরা বলতে পারতাম কত 3d, এরকম করে রিপ্রেজেন্ট করতে পারতাম এই সিকোয়েন্সটাকে। তাহলে ডি এর মান যদি ফার্স্টে এন এর বা 3d না দিয়ে 3n দিতে পারি, এরকম 2 প্লাস 3n। তো তাহলে আমাদের কি ফার্স্টের পদটা কত হয়, এন এর মান যদি 0 হয় ফার্স্টের পদ হয় 2, সেকেন্ড পদ হয় কত, স্যার 5 5 কত আসে, এখানে স্যার n 5 এর মান 1 বসাইলে 3 প্লাস 2 মানে 5 আসে। তারপরে a2 সমান কত আসে, n এর মান 2 বসাইলে স্যার 8 2 8 আসে। তাহলে এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, এটা হচ্ছে নরমাল রিপ্রেজেন্টেশন। আর আমরা রিকারেন্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি কিভাবে, যে an ইকুয়ালস আমরা করছি an মাইনাস 1 প্লাস 2, সরি প্লাস 3। তো এখানে আমার একটা ইনিশিয়াল কন্ডিশন বলে দিতে হয়, সেটা হচ্ছে a0 সমান 2, এরকম একটা ইনিশিয়াল কন্ডিশন থাকতে হবে। ঠিক আছে, একটা তাহলে ইনিশিয়াল কন্ডিশন থাকবে, আরেকটা কি রিকারেন্স আমাদের কি এরকম। স্যার সূত্রগুলো কি আমরা বানাবো যে? হ্যাঁ স্যার n minus 1 plus 3 এটা আমরাই বানাবো আর কি, আমরা এরকম কোনো রিলেশন আছে নাকি এটা খুঁজে বের করবো। যাই হোক, এগুলো কাজ করতে করতে আস্তে আস্তে এসে যায় আর কি, ওগুলো নিয়ে এত টেনশন করার স্যার কিছু। এখানে তো প্রথম সংখ্যাটা না দিয়ে দিলে আমি কেমনে বের করবো? হ্যাঁ ওটা দিতেই হবে, এজন্য ওটাই বলতেছি, এজন্য প্রথম সংখ্যাটা দিয়ে দিতেই হবে। আচ্ছা ওটা আমরা বের করবো। আচ্ছা যেমন দেখি আরেকটা, আমরা তাহলে আরেকটা দেখি, যেমন আমি একটা রিকারেন্স বলে দেই যে an ইকুয়ালস, আচ্ছা প্রথমে একটু কোয়েশ্চেন, তো এটা সেটা হচ্ছে an ইকুয়ালস an মাইনাস 1 মাইনাস an মাইনাস 2। প্রথম প্রশ্ন, ঠিক আছে, এরকম একটা রিলেশন আমি দিলাম an মাইনাস 1 মাইনাস an মাইনাস 2, ঠিক আছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে ইনিশিয়ালি তোমাকে কয়টা ভ্যালু দিতে হবে, ইনিশিয়ালি কয়টা ভ্যালু দিতে হবে, মানে আগে আমরা a0 একটা দিয়ে দিছিলাম, এখন এখানে ইনিশিয়াল কি ভ্যালু দিতে হবে? অনেকেই বলতে পারছে হ্যাঁ দুইটা দিতে হবে, তাহলে ওই দুইটাও আমি ধরো দিয়ে দিলাম, a0 ইকুয়ালস আমি ধরো বলে দিলাম 3, আর a1 ইকুয়ালস আমি ধরো বলে দিলাম 5। তাহলে আমাকে সিকোয়েন্সটা লিখে দাও, সিকোয়েন্সটা লিখে দাও। সিকোয়েন্সটা লেখা মানে হচ্ছে যে আর এটা an minus 1 হবে নাকি জাস্ট n minus? আচ্ছা ভুলে ওটা মুছে গেছে। জি স্যার। তাহলে an ইকুয়ালস an মাইনাস 1 মাইনাস an মাইনাস 2, এখানে প্রথম কয়েকটা পদ আমাকে লিখে দাও, হচ্ছে না? স্যার এখানে 1 দিলে 0 দিলে তো হবে না মনে হয়, মানে 0 না দিয়ে যদি 1 আর 2 দিলে তাহলে না মিলবে। রিজভিটটা তো এটা 0 দিলে তার মাইনাস 0 দিলে -1 এসে যাচ্ছে না? স্যার এর মান কত থেকে শুরু করব? এটা চিন্তা দেখো a0 a1 তো আমি দিয়ে দিছি, তাহলে তুমি কত থেকে শুরু করবে, 2 থেকে শুরু করবে। মানে কথা হচ্ছে সেকেন্ড পদটা কত সেটা তুমি বের করবা, থার্ড পদটা কত সেটা তুমি বের করবা, ফোর্থ পদটা কত সেটা তুমি বের করবা। আমাকে এই তিনটা বলতে পারলেও হচ্ছে, a2 কি হবে, a3 কি হবে, a4 কি হবে, এটা তো বোঝা উচিত।
স্যার আমি এখানে যদি -2 এর জায়গায় এখানে 1 বসাই তাহলে তো এখনো মনে হয় 3535 করে আসবে স্যার। হ্যাঁ 3535 করে আসবে। না, আন্দাজে কেন বলবা? তুমি এখানে লিখে দাও, আমি তো চ্যাটে লিখতে বলছি। চ্যাটে লিখো। হয় নাই এখনো, কারোটা হয়নি, কারোটাই হয়নি এখনো, যারা যারা দিছে। আর রাহাতেরটা হইছে। এই 3টা পদ লিখো, A2 A3 A4 এই 3টা লিখো। রিজভি হয় নাই। আচ্ছা, তাহলে আমি লিখে দেই। যেমন ধরো এখানে সেকেন্ড পদটা কি হবে? সেকেন্ড পদটা হবে যে a2 ইকুয়াল টু হবে যে a2 মাইনাস 1 মাইনাস a2 মাইনাস 2, অর্থাৎ আমাদের কি a1 মাইনাস a0, মানে যে কোনো একটা পদ হচ্ছে তার আগের দুটো পদের বিয়োগফল, মানে হচ্ছে যে a2 হবে কি a1 মাইনাস a0, দুটো হবে। তো 5 থেকে 3 গেলে কত হয়? 5 মাইনাস 3 ইকুয়ালস আমার কত হয়? 2 হয়। আসবে স্যার। এটা তো সবার পারা উচিত ছিল, এটা 2 হয়। এরপরটা -2 আসে। তাহলে এর পরের পদটা হচ্ছে আবার আগের দুটোর বিয়োগফল। তো 2 - 5 সমান কত আসে? -3 স্যার। তাহলে আবার এই পদটা হচ্ছে তার আগের দুটোর বিয়োগফল। তাহলে -5 - 2 সমান কত আসে? -5 -5 আসে। তো এরপরে a5 সমান কি আসবে? -5 -3, এরপরেরটা আবার 2 আসবে। ঠিক আছে? তো যাই হোক, এভাবে করে যাবে আর কি। এই জিনিসগুলো তো বুঝতে পারা উচিত। আচ্ছা যাই হোক, এখন আশা করি বুঝতে পারছো যে আমাদের রিকারেন্স রিলেশনটা কিভাবে কাজ করে আর কি। তো তাহলে যে কোনো একটা পদকে তার আগের পদ দ্বারা কি করা হয়? আগের এক বা একাধিক পদ দ্বারা কি করা হয়? ডিনোট করা হয়। এটা হচ্ছে আমাদের একটা রিকারেন্স রিলেশন। তো আমাদের একটা সিকোয়েন্সকে আমরা কি রিকারেন্স রিলেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন যেমন এটা একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা যদি এই জিনিসটা লিখি তাহলে এটা একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতেছে। সেটা হচ্ছে যে আমাদের কত 3 5, তারপরে হচ্ছে কত 2, তারপর হচ্ছে আমাদের কত -3, এরকম একটা কি ধারা, এই ধারাটাকে রিপ্রেজেন্ট করতেছে এই যে এই আমাদের কি রিকারেন্স রিলেশনটা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটা সিকোয়েন্স দেখি। এই সিকোয়েন্সটাকেও আমরা রিকারেন্স রিলেশনের মাধ্যমে করার চেষ্টা করবো। আমাদের এরকম রিকারেন্স রিলেশন গুলো অনেক জায়গায় দরকার পড়ে। তো তোমরা যখন ডিবি পড়তে যাবা, ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম একটা জিনিস, তো তখন দেখবা যে তোমাদের রিকারশন দিয়ে আগে একটা রিকারেন্স রিলেশন বের করতে হচ্ছে একটা প্রোগ্রামের ক্ষেত্রে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো খুব বেশি দরকার পড়ে। এখন এটা সহজ জিনিস, এটা সবার পারা উচিত। সেটা হচ্ছে যে একটা ধারা আমি লিখতেছি, পরের পদটা কি হবে? এই ধারার পরের পদটা কি হবে? আগে চ্যাটে লিখি, সবারই পারা উচিত। তাহলে আমরা অলরেডি জানি, করে আসছি। আচ্ছা আচ্ছা, ওই একজন 12 লিখছে। 12 হবে না, এখানে হচ্ছে যে কোনো একটা পদ ধরো তার আগের দুইটা পদের যোগফলের সমান। 2 হচ্ছে 1 1 এর যোগফলের সমান, 3 হচ্ছে 2 3 2 1 3 আগের দুইটা যোগফলের সমান, 5 হচ্ছে তার আগের দুইটা যোগফলের সমান 2 3 5, 8 হচ্ছে তেমনি ভাবে আমাদের 8 5 13 এখানে বসবে। এটা আমরা জানি, এটা একটা খুব পপুলার সিরিজ, ফিবোনাচি সিরিজ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ফিবোনাচি সিরিজকে আমি যদি একটা রিকারেন্স রিলেশনের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে ওই জিনিসটা আমাকে একটু দেখাও কিভাবে আমরা ফিবোনাচি সিরিজকে দুইটা মানে ফিবোনাচি সিরিজের যে কোনো একটা পদকে মানে এফ অফ এন কে রিপ্রেজেন্ট করতে পারি রিকারেন্স রিলেশনের মাধ্যমে। এই জিনিসটা আমাকে একটু দেখাও। কিছুক্ষণ আগে আমরা দেখছি বিভিন্ন ধারাকে আমরা কি করতে পারি রিকারেন্স রিলেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই ফিবোনাচিটা আমাকে একটা রিকারেন্স রিলেশন দেখাও। এদের সময় খুব বেশি নাই, তাড়াতাড়ি করতে হবে। স্যার এটা স্যার সূত্রটা দিতে হবে স্যার, আমরা যেটা দিয়ে সলভ করছিলাম স্যার সিতে। আমরা এটাকে তাহলে হ্যাঁ
না এটা না, আমি সাম বের করতে বলছি না, আমি বলতেছি এনতম পদ। fn মানে হচ্ছে যে এনতম পদটা। এনতম পদটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? রিকারেন্সের মাধ্যমে। রিকারেন্স বলতে হচ্ছে যে তার আগের পদের মাধ্যমে এটাকে কি করতে হবে? ডিফাইন করতে হবে। তো এখানে আমরা এইটাকে কি বলতে পারি? যে কোনো একটা পদকে তার এনতম, এটাকে যদি আমি এনতম পদ ধরি, তাহলে এনতম পদটাকে আমি কি বলতে পারি? যে n-1 তম পদ আর n-2 তম পদের যোগফলের সমান বলতে পারি না? তাহলে fn-1 প্লাস fn-2 বলতে পারি আমি। জি স্যার, চ্যাটে দিয়েছি স্যার এটা। এনতম পদকে, হ্যাঁ বেশ কয়েকজন দিছে, আমি দেখতেছি, তো অনেকেই আবার দিতে পারতেছে না, তো এটা আশা করি নাই। আচ্ছা যাই হোক, তো এনতম পদটাকে আমি কি বলতে পারি? n-1 তম পদ আর n-2 তম পদ এই দুটোর যোগফলের সমান বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু এভাবে করে কতক্ষণ? ইনিশিয়ালি আমাকে কিন্তু ডিফাইন করে দিতে হবে। যেমন আমি তখন আমার বলতে হবে যে f(1) equals 1 আর f(0) equals 1, এরকম কিছু একটা আমাকে বলতে হবে। এটা যদি আমি 0 ধরি, এটা যদি আমি 1 ধরি, তাহলে আমি কি মানে 0 তম পদ, 1 তম পদ, এটা যদি আমি 2 তম পদ ধরি, এটা 3 তম পদ ধরি, এটা 4 তম পদ ধরি, এটা 5 তম পদ, এটা 6 তম পদ, এভাবে যদি ধরি 0 থেকে শুরু আর কি n এর মান, তাহলে 0 তম পদ হচ্ছে 1, 1 তম পদ হচ্ছে আমাদের কি 1। তো অনেক ক্ষেত্রে এই সিরিজটা এভাবেও শুরু করে 0 1 2 3 5 8, এক এক জায়গায় মানে অনেকভাবে এই জিনিসটা করা যায়। মানে প্রথম পদটা কি হবে সেটা নিয়ে মানে কি আমাদের অনেক জায়গায় হচ্ছে 0 থেকেও শুরু করে, আবার অনেক জায়গায়, কারণ এখানেও কিন্তু ভ্যালু। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমার বলে দিতে হবে যে f(0) = 0 আর f(1) = 1, এরকম বলে দিতে হবে, যেটাতে আমি 0 তম পদ থেকে শুরু করি। আবার অনেক ক্ষেত্রে শুরু করা হয় এরকম 1 থেকে শুরু করা হয়, মানে 1 2 এভাবে থেকে শুরু করা হয়, 1 2। স্যার 1 1 করে শুরু করা যাবে না ফার্স্টে? না, এক এক জায়গায় এক রকম ভাবে শুরু হয় আর কি। ঠিক আছে? তো আমাদের, তোমরা যদি কন্টেস্ট করো বা বিভিন্ন প্রবলেম সলভ করো তাহলে দেখবা এই ধারা রিলেটেড বিভিন্ন প্রবলেম কিন্তু থাকে। তো 1 2 3 5 এভাবে। তো তখন হচ্ছে যে আমাদের প্রথম পদটাকে মানে 0 তম পদটাকে 1 ধরা হচ্ছে, 1 তম পদটাকে 2 ধরা হচ্ছে, 2 তম পদকে 3 ধরা হচ্ছে, 3 তম পদকে 5 ধরা হচ্ছে, এভাবে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই জায়গায় একটু আমাদের চেঞ্জ করে দিতে হবে, 0 তম পদ 1 আর 1 তম পদ হচ্ছে 2। জাস্ট এই বেস কেসটা আমরা একটু যদি চেঞ্জ করে দিই, বেস কেসটা, তো তাহলে আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এখানে কি ধরেন f(n) প্লাস f(n-1) এভাবে করে করা যাবে এটা, এই সিকোয়েন্সটা? f(n) প্লাস f(n-1) কিভাবে করবা? না পারো তখন তো যেটা করতে হচ্ছে এটাই তো বেরোচ্ছে না। না, তোমার এখানে আমরা রিকারেন্স রিলেশনে যেটা করি সেটা হচ্ছে যে nতম পদটার একটা ডেফিনেশন বের করি। nth টার্ম যেটা আছে আমাদের, nth টার্মের nতম পদ মানে হচ্ছে যে nth টার্ম, এই nth টার্মের আমরা একটা ডেফিনেশন বের করি। তো nth টার্মের ডেফিনেশন কি? তার আগের দুইটা যোগফল। তুমি যেটা করতেছো ওটা হলো হচ্ছে যে n+1 টার্মের ডেফিনেশন বের হবে। ঠিক আছে? ওটা ইয়া না আর কি, ওটা আমাদের কনভেনশন না। তোমার কথাটা ঠিক আছে, n+1 টার্মকে তুমি ডিফাইন করছো, কিন্তু আমরা বাই কনভেনশন যেটা করি nth টার্মকে ডিফাইন করি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার এখানে স্যার যে সূত্রটা স্যার লিখছেন স্যার, আমি চাইলে স্যার এরকম স্যার অন্য সূত্র ইউজ করা যাবে স্যার? এরকম তো মিললে হবে শুধু? সূত্র বলতে তুমি এই ধারাটাকে অন্য কিভাবে রিপ্রেজেন্ট করবা? যে 1 1 2 3 5 8 13, এই ধারাটাকে তুমি অন্য কোন কিভাবে রিপ্রেজেন্ট করবা? স্যার আপনি স্যার এর আগে স্যার f(n-1) আবার n-2 লিখছেন যে স্যার, সেটা স্যার অন্যরকম করে লেখা যাবে না স্যার? বলো, যেমন বলো একটা। স্যার ইফতি স্যার বলছিল যে স্যার সেরকম বলছিলাম যে না তুমি বলো, জীবন বলো। এরকম আর কোনো আসবে না তো এভাবে। মানে তুমি যে কোনো fn মানে ধরো এই পদটাকে তুমি কিভাবে ডিফাইন করবা? এই দুটো যোগফল না? জি স্যার। তো এটা মানে কি? এটা যদি n হয় এটা মানে n-1 তম পদ না? মানে এটা যদি আমার nth টার্ম হয় এটা n-1 টার্ম না? মানে এটা যদি আমার কি 1 2 3 4 5 পঞ্চম পদ যদি এটা হয়, চতুর্থ পদ কোনটা? এটা না? জি স্যার। ওটা তো স্যার n-2 হবে না স্যার? স্যার 5 থেকে 2 যাইলে না? না এটা তো বিয়োগফল বলছি আমি, n তম পদ বলতেছি, n তম পদ মানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এটা ষষ্ঠ পদ। মানে এই সিকোয়েন্সে ইনডেক্স নাম্বার চিন্তা করতে পারে, অ্যারের ইনডেক্সের মতো চিন্তা করতে পারে। স্যার বুঝছি স্যার। ঠিক আছে? তো এটা যদি আমার 5th টার্ম হয় তাহলে এটা 4th টার্ম না? আর এটা 3rd টার্ম না? আমার 5th টার্মটা কি হবে? 3rd টার্ম আর 4th টার্মের যোগফল, মানে তৃতীয় আর চতুর্থ যোগফল হচ্ছে পঞ্চমটা। ষষ্ঠটা কি হবে? চতুর্থ আর পঞ্চমটা যোগফল। ঠিক আছে?
তো n-1 তমটা আর n-2 তমটার যোগফল হবে। আচ্ছা, যাই হোক, তো এটা গেল আমাদের কি ফিবোনাচ্চি। তো তেমনি ভাবে আমি আরেকটা জিনিস দেখাই। তো আমাকে বলতে হবে যে এটা আমি কার রিকারেন্স লিখছি, মানে এটা কি জিনিসের রিকারেন্সটা আমি লিখছি ওই জিনিসটা একটু বলতে হবে। তো হ্যাঁ, জিনিসটা হচ্ছে এটা যে n তম পদটাকে, আচ্ছা a1 সমান, মানে ফার্স্ট টার্মটাকে আমি 1 বললাম, আর n তম পদটা হচ্ছে n ইনটু n গুণ a n-1। এটা চ্যাটের মধ্যে বলো এটা কোন জিনিসটাকে আমি ডিফাইন করছি, এটা তোমরা চিনো? স্যার এখানে কি সিরিজ যেটা আসবে ওটা বলবো, যে মানে কোনটার পর কোনটা আসবে? না, কোনটার পর কোনটা না, এটা কি জিনিস এটা দেখে চিনো নাকি দেখো। এই জিনিসটা তোমরা চিনো, একজন অলরেডি লিখে দিছে, সে জাস্ট একটা চিহ্ন দিছে, আর কিছু লিখে নেই। স্যার রেশিওটা আর কি স্যার এটা? একটু চিন্তা করে দেখো, রেশিও না স্যার a1 বাই a1 ডিভাইডেড বাই a1 n-1 সমান n। আচ্ছা, না অনেকেই বলতে পারতেছে, অনেকেই বলতে পারছে, বেশিরভাগই বলতে পারতেছে না। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি একজন 2 এর গুণফল মনে এটা কি এটার অ্যান্সার? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, দেখো a1 সমান 1, a2 সমান কি হচ্ছে, a2 সমান কি হচ্ছে, বা a3 সমান কি হচ্ছে দেখো তো। a2 সমান 2 স্যার। 3 ইনটু a2 না? জি স্যার। আবার a2 সমান কি আসতেছে, 2 ইনটু 1 a1। তো a1 সমান তো 1 দেয়াই আছে, তো তাহলে এই জিনিসটা যদি এখানে বসাই তাহলে কি আসে, 3 ইনটু 2 ইনটু 1 আসতেছে না? তার মানে এই জিনিসটাকে স্যার ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। আমরা ফ্যাক্টোরিয়ালকে এভাবে একটা রিকারেন্স রিলেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে যে n ইনটু n-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমাদের এরকম একটা জিনিসকে যদি রিকারেন্স রিলেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে আমরা রিকার্সিভ ওয়েতে এগুলোর ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে পারি। আমরা রিকারশন যখন করছিলাম কিছু কিছু দেখছিলাম, যেমন আমাদের এনসিআর এটার একটা রিকার্সিভ ডেফিনেশন ছিল। তো ওইখানে আমরা দেখা গেছে যে ওই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে এনসিআর কে বের করে ফেলতে পারি। তো ওটাতে দেখা যায় যে আমাদের অনেক বেশি টাইম সেভ হয়ে যায় আর কি ওই কাজটা করতে গেলে। যাই হোক, অনেক ইজিলি কাজটা করা যায়, ওগুলোতে আমরা এখন না যাই, পরে দেখবো। এগুলো আমাদের লাগবে কিন্তু, এই রিকারেন্স রিলেশন গুলো লাগবে। যাই হোক, আমরা তাহলে রিকারেন্স রিলেশন বুঝলাম। রিকারেন্স রিলেশন তাহলে কি বলতেছি, যে একটা সিকোয়েন্সকে সে কি করে, একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করে। রিকারেন্স রিলেশন একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি যদি এরকম একটা রিকারেন্স রিলেশন লিখি, fn ইকুয়াল টু যদি লিখি fn-1 প্লাস fn-2, তাহলে এটা একটা ফিবোনাচি সিরিজকে ডিফাইন করতেছে এরকম। এখন ধরো, আর রিকারেন্স রিলেশনের সলিউশন কি দেখি। সলিউশন রিকারেন্স রিলেশন তা আমি একটা সিম্পল রিকারেন্স রিলেশন ধরো চিন্তা করি, সেটা হচ্ছে আমাকে ধরো এভাবে বলা হইলো যে an ইকুয়ালস a 2 ইনটু a n-1, তারপরে ধরো বলা হইলো মাইনাস a n-2। এটা একটা রিকারেন্স রিলেশন বলা হইলো, এটা একটা রিকারেন্স রিলেশন। তার মানে কি, আগের পদের দ্বিগুণ মাইনাস তারও আগের পদের কি, তার মাইনাস তার আগের পদ। যে কোনো একটা পদ হচ্ছে কি তার আগের পদের দ্বিগুণ মাইনাস তার আগের পদ। ঠিক আছে, তার মানে a3 ইকুয়াল টু কি হবে, a3 ইকুয়াল টু হবে যে 2 ইনটু a2 মাইনাস a1। আমাদের একটা ধারায় যদি এরকম বিভিন্ন পদ থাকে, a0 a1 a2 এরকম যদি বিভিন্ন পদ থাকে,
তাহলে আমাদের a2 ইকুয়াল টু কি হবে 2 ইনটু a1 মাইনাস a0 এরকম কিছু একটা। এখন রিকারেন্সের সলিউশন কি বোঝায়? রিকারেন্সের সলিউশন বলতে বোঝায় একটা রিকারেন্স রিলেশন তোমাকে দেওয়া হলো, বললো যে এটা পরীক্ষায় এরকম আসে, তো একটা রিকারেন্স রিলেশন দিয়ে তারপরে বললো যে তোমরা বলো দেখি এটার সলিউশন এটা কিনা, যে an ইকুয়ালস 3n সেটা এই রিকারেন্সটার সলিউশন কিনা, an ইকুয়াল টু 3n এটা এই রিকারেন্সের সলিউশন কিনা। তো সলিউশন কিনা বলতে কি বোঝায়, যেমন 3n মানে কি an ইকুয়াল টু 3n, এটা একটা ধারাকে বোঝাচ্ছে না, এটা একটা ধারাকে রিপ্রেজেন্ট করে, এটাও একটা ধারাকে রিপ্রেজেন্ট করে, দুটো জিনিস তো বোঝা যাচ্ছে। এটা একটা ধারাকে রিপ্রেজেন্ট করে, এটাও একটা কি ধারাকে রিপ্রেজেন্ট করে। রিকারশনের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ধারাকে রিপ্রেজেন্ট করতে পারি, আবার এমনি নরমালি এভাবে লিখো আমরা একটা ধারাকে রিপ্রেজেন্ট। তো এই ধারাটা কিরকম, এই ধারাটা কিছুক্ষণ আগে আমরা এই ধরনের কাজ করছি, n ইকুয়ালস 3n, এই ধারাটা হচ্ছে এরকম, n এর মান যদি আমরা 0 থেকে শুরু করি, n এর মান যদি 0 থেকে শুরু করি তাহলে 0 এর ক্ষেত্রে 0, 1 এর ক্ষেত্রে আসবে 3, 2 এর ক্ষেত্রে আসবে 6, 3 এর ক্ষেত্রে আসবে কত তার 9, হ্যাঁ 3 থেকে 9, তারপরে 3 4 12, 3 5 15 এরকম আসতে থাকবে। মানে 1 তম পদের ক্ষেত্রে 2, 3, 4, 5 এই পদগুলোর ক্ষেত্রে আর কি। 1 এর ক্ষেত্রে হচ্ছে 3 into 1, 2 এর ক্ষেত্রে হচ্ছে 3 into 2, 3 এর ক্ষেত্রে 3 into 3, এভাবে করে এটা একটা কি আমার ইয়াকে ডিফাইন করতেছে, কাকে, এটাও একটা ধারাকে রিপ্রেজেন্ট করতেছে, আবার এটাও একটা ধারাকে রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ ধারাকে রিপ্রেজেন্ট করে না? এটা কিরকম দেখো, ইনিশিয়াল টার্ম যদি আমি 0 আর 3 দেই তাহলে এইটা এই ধারাটাকে রিপ্রেজেন্ট করে কিনা আমরা একটু দেখি। তাহলে দ্বিতীয় পদটা কি হবে, আমরা ধরো ইনিশিয়াল টার্মটা 0 আর 3 ধরলাম, মানে 0 তম পদটা 0 ধরলাম, 1 তম পদটা 3 ধরলাম, তাহলে সেকেন্ড পদটা কি হবে 3 into 2 minus 0 এরকম না? তাহলে 6 আসতেছে না? তারপরের পদটা কি হবে 12 বিয়োগ 9 আর 3 minus 1 তারপরের পদটা 2 into কি হবে 2 into 6 minus 3 6 দুগুণে 12 minus 3 সমান 9। তারপরের পদটা কি হবে, চতুর্থ পদ কি হবে a4 2 into 9 বিয়োগ 6 minus a2 এরকম আসতেছে। তাহলে 9 দুগুণে 18 minus 6 সমান 12, তাহলে একই জিনিস না? জি স্যার। তাহলে একটা জিনিসকে এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, আবার এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। এখন আমাকে যদি প্রশ্নে এরকম বলে যে যে আমাকে প্রশ্নে এরকম দিল যে তোমাকে একটা রিকারেন্স দেওয়া হলো, এখন বলো যে এই রিকারেন্সটা এটা এই রিকারেন্সের একটা সলিউশন এটা কিনা। রিকারেন্সের সলিউশন বলতে কি বোঝায়, যে আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে একটা ধারাকে কিছুক্ষণ আগে যেভাবে রিপ্রেজেন্ট করছি আর কি ওভাবে রিপ্রেজেন্ট করি, মানে n তম পদের ডেফিনেশনটা দেই, ওই n তম পদের ডেফিনেশন অনুসারে যে ধারাটা আসে আর রিকারেন্সের মাধ্যমে সেম ধারা আসে কিনা ওটা জিজ্ঞেস করছি, ঠিক আছে? অল্টারনেটিভ আর কি স্যার? হ্যাঁ এটা এটার অল্টারনেটিভ কিনা ওভাবে বলতে পারো, জিজ্ঞেস করতে। তো এখন আমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে মানে কিভাবে প্রুফ করব, তো এখন তো এটা প্রুফ করতে গেলে ফার্স্টে আমরা an ইকুয়াল টু আমরা কি বলতে পারি 2 ইনটু এখানে an minus 1 না, an minus 1 না, ঠিক আছে? তো an minus 1 মানে কি n minus 1 তম পদ, এখানে n তম পদ কি বলছে 3 ইনটু n, তাহলে n minus 1 তম পদ কি হবে, এটা হবে না 3 into n minus 1 3n minus 3, এটা হবে না? আবার n minus 2 তম পদ কি হবে 3 into n minus 2 3 into n minus 2 3n minus 6। আচ্ছা তাহলে n minus 1 তম পদ হচ্ছে 3 into n minus 1 আর n minus 2 তম পদ হচ্ছে কত 3 into n minus 2। তো ওই জিনিসটা এখানে বসাই দেই, n তম পদটা n minus 1 তম পদটা বসাই দিই, তাহলে 3 into n minus 1 আর মাইনাস এখানে কত 3 into n minus 2। এবার তুমি ভাগযোগ করে দেখো কি আসে, কত 6 into n minus 1 minus 3 into n minus 2। তুমি ভাগটা করো, ভাগ করলে দেখবে যে আলটিমেটলি আমাদের কত 3n আসতেছে। যাই হোক করে ফেলি 6n minus 6 minus 3n plus 6। তো আমাদের কি এটা এটা কাটাকাটি যাচ্ছে, আর 6n থেকে 3n গেলে কত আসে 3n। তো তাহলে আমাদের রিকারেন্স রিলেশন যেটা আমরা লিখছিলাম ওখানের মধ্যে যদি আমরা এটার প্লাগ ইন করি তাহলে দেখা যায় যে আমাদের 3n আসতেছে, একই জিনিস আসতেছে। আমরা বলতে পারি হ্যাঁ দুইটাই কি একই জিনিস, ঠিক আছে? আর আমরা তো আরেকটা ওয়েতে দেখলামই, সেটা হচ্ছে আমরা জেনারেট করে দেখতে পারি যে শুরুর দিকে কি সেম আসতেছে, ঠিক আছে? জেনারেট করে দেখতে পারি। জি স্যার। জেনারেট করে দেখাটা সবসময় প্রুফ না, কারণ আমি যত এক্সাম্পল দেই না কেন ওটা কিন্তু প্রুফ হবে না, ঠিক আছে? আমি ধরো বললাম যে আচ্ছা বাদ দাও, বুঝো তোমরা। মানে কি স্যার এটা আর ওটা সমান আসলে কি মানে ঠিক আছে নাকি? হ্যাঁ
তো এই রিকারেন্সের মধ্যে আমরা যদি এইটা বসাই দেই তাহলে যদি সমান আসে তাহলে আমরা বুঝবো যে কি হ্যাঁ জিনিসটা ঠিক আছে। আচ্ছা, তো এখন আরেকটা দেখি যে তোমরা এটা দেখি আচ্ছা এটা আমি বলি। যেমন ধরো আরেকটা বললাম an ইকুয়ালস 2 টু দি পাওয়ার n। এখন আমি বলতে চাইছি n ইকুয়াল টু 3n, এটার একটা সলিউশন। কথাটা সত্য কি মিথ্যা এরকম বললাম। তো আমরা এটা আগে জেনারেট করি যে তাহলে a0 a1 a2 a3 a4 এরকম বিভিন্ন পদ। তো এটা তো আমরা আগে জেনারেট করছিলাম 0 3 6 9 12 এরকম আসে। আর আমরা যদি এটাকে জেনারেট করি তাহলে আমাদের কি আসে? তো 2 টু দি পাওয়ার n যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার 1 সমান কত? 2, তাহলে তারপরে কত হয়? 4। এটা দেখেই বোঝা যাচ্ছে যে কি না এটা আর এটা কি মিলবে না স্যার। না সরি n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n বলছে স্যার, আমি একটু ভুল করছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রশ্নটা এটা না, প্রশ্নটা ছিল এরকম n ইকুয়ালস 2 টু দি পাওয়ার n। বললো যে এটার একটা সলিউশন এটা কিনা, আমি একটু ভুল বলে ফেলছিলাম সরি। হ্যাঁ, বললো যে এটার একটা সলিউশন কিনা, ঠিক আছে, এটার একটা সলিউশন কিনা। তো আমরা ফার্স্টে একটু দেখি যে a0 a1 a2 a3 বিভিন্ন পদ দেখি। তাহলে 2 টু দি পাওয়ার n এটার ক্ষেত্রে কি আসে? 0 1 2 4 8 এভাবে আসতেছে। এখন এটার সলিউশন কিনা জিজ্ঞেস করলো, ঠিক আছে। n এর সলিউশন না যেহেতু তাহলে তো এটা সলিউশন হবে না। তো কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এটার সলিউশনটা কি আসে এখানে n এর মানে আমাদের কি ইনিশিয়াল টার্ম যদি আমরা 0 আর 1 ধরি, ইনিশিয়াল টার্ম যদি 0 আর 1 ও ধরি তাহলে সেকেন্ড টার্মটা কি আসবে? মানে ইনিশিয়াল টার্ম এখানে এই দুটো ফিক্সড রাখলাম, তো সেকেন্ড টার্ম কি আসবে? 2 ইনটু এটা মাইনাস 0, তাহলে 2 আসতেছে, সেটা তো মিটে গেল। আচ্ছা তারপর এটা দেখি, তাহলে 2 ইনটু এটা মাইনাস 1, 2 দুগুণা 4 মাইনাস 1, এই পরেরটা আর মিলে না, ঠিক আছে। আবার খেয়াল করো, আমাকে বলা হলো যে এই রিকারেন্স আর এই জিনিসটা সেম কিনা। আমাকে বলা হচ্ছে এই রিকারেন্স এই জিনিসটা সেম কিনা। আমরা কিছুক্ষণ আগে তো দেখছি এটা আর এটা কি সেম, এটার একটা সলিউশন এটা, এই দুটো সেম কিছুক্ষণ আগে দেখছি। এখন আমাকে বললো এই দুটো সেম কিনা, তাহলে সেম কিনা প্রুফ করার জন্য আমরা কি করব? ফার্স্টে 0 1 2 4 এটা জেনারেট করলাম। এটা জেনারেট করার পরে তারপরে এটার কয়েকটা পদ আমি ফার্স্টে জেনারেট করে দেখি। তো 0 1 2 তারপরটাই দেখা যাচ্ছে কি প্রথম তিনটা মিলছে, কিন্তু তারপরে গিয়ে দেখা যাচ্ছে কি আমাদের এখানে 3 চলে আসছে। এরপরে গেলে দেখা যাবে আমাদের কত আসবে? 3 দুগুণা 6 মাইনাস 2 সমান কত আসে? 4 আসে। তো এটা আর এটা সেম না, এটা আমাদের আমরা ইয়া করতে পারি। যদি আমাদের মানে কোন একটা অমিল পাই তাহলে আমরা প্রুফ মানে ডিসপ্রুফ করা যায়। কিন্তু আমাদের যদি প্রথম 100 পদ মিল থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা প্রুফ হয়ে গেছে। প্রুফের জন্য আমাদের ফর্মাল কিছু প্রসিডিউর নিয়ে আগাইতে হয় আর কি। আচ্ছা যাই হোক, থার্ড আরেকটা দেখি তারপরে শেষ করে দিই। যেমন n ইকুয়ালস আমরা কি লিখছিলাম 2 ইনটু n মাইনাস 1 মাইনাস n মাইনাস 2। এখন আমাদেরকে বলা হলো এটার একটা সলিউশন এটা কিনা, যে n ইকুয়ালস 5। স্যার এটা কি লিখছেন, শুধু 5 নাকি উপরে একটু দেখেন? 5 n ইকুয়ালস 5। এই ধারাটা দেখতে কিরকম? এই ধারাটা দেখতে আসলে এরকম, জি শুধু 5 আসতে থাকবে। আচ্ছা এবার এটা আর এটা সেম জিনিস কিনা দেখি। তাহলে প্রথম পদটা হচ্ছে আমাদের ধরো 5 আর দ্বিতীয় পদটা 5, তাহলে তৃতীয় পদ এই রিকারেন্স অনুসারে কি আসে দেখো তো। আচ্ছা তোমরাই দেখে আমাকে চ্যাটের মধ্যে বলো এটা সেম কিনা, এই দুটো সেম কিনা, মানে এটা আর এটা সেম ধারাকে রিপ্রেজেন্ট করে। স্যার কয়েকটা করে দেখি আগে নিজে থেকে, দেখো চিন্তা করে দেখো। জি স্যার সেম আসবে স্যার দুইটা। সেম আসবে। যাই হোক একদম মনে হয় কয়েকটা করে দেখছো, করে দেখে তারপর বলতেছো সেম আসতেছে। হ্যাঁ ওটা একটা মানে ওটা হচ্ছে আমরা দেখো এরপর একটা 5 আসতেছে, কারণ 2 ইনটু 5 2 গুণ করে 5 বিয়োগ করলে আবার সব সময় সেম জিনিস আসে। 2 ইনটু 5 মাইনাস 5 সমান 5 আসতেছে, আবার এটাও 5 আসতেছে। তবে আমরা এইভাবে যতই মিল পাই না কেন আমরা বলতে পারবো না যে দুইটা সেম, আমাদের এটা প্রুফ করতে হবে। তো আমরা প্রুফ কিছুক্ষণ আগে একটা টেকনিক দেখছিলাম যে এখানে এই মানটা বসাই দেবো। তাহলে 2 ইনটু n মাইনাস 1, তো আগের পদটা কি হবে? আগের পদটাও আমরা জানি 5, এখানে কারণ প্রত্যেকটা পদই 5, আর মাইনাস আমাদের কত n মাইনাস 2 তার আগের পদ সেটা হচ্ছে 5, তার মানে আমাদের কত আসে আলটিমেটলি 10 মাইনাস 5 5। তাহলে এখানে এই মানটা বসালে সেম জিনিস আসতেছে। আমরা বলতে পারি কি
এটার একটা কি আমাদের কি মানে এটা আর এটা মানে এটা একটা সলিউশন, আমরা এভাবে বলি যে এটা হচ্ছে এই রিকারেন্সের একটা সলিউশন। তো অনেকগুলো সলিউশন থাকতে পারে, যেমন কিছুক্ষণ আগে আরেকটা দেখলাম যে 3n, এটাও একটা সলিউশন। তো তোমাদেরকে এখন পরীক্ষা দিতে পারে যে এরকম একটা দিয়ে দিল, বললো যে এটা এই রিকারেন্সের সলিউশন কিনা দেখাও, ঠিক আছে? তো যদি তোমরা দেখো যে না এটা সলিউশন না, তাহলে এভাবে যে কোনো একটা এক্সাম্পল দিয়েও তুমি দেখাই দিতে পারো, কারণ যে কোনো একটা কাউন্টার এক্সাম্পল তুমি পেশ করা মানেই হচ্ছে কথাটা মিথ্যা হয়ে গেছে, ঠিক আছে? যেমন আমি বললাম যে তোমাদের ক্লাসে সবাই মানে তোমাদের যেমন কেউ একজন দাবি করলো যে তোমাদের ক্লাসের কেউই চিট করে না পরীক্ষা মানে ইয়ার মধ্যে, কন্টেস্টের মধ্যে তোমাদের ক্লাসের কেউই চিট করে না, ও ভাবে বললো। আমি যদি একজন একজন যদি আমি ইয়া করে দিলাম, আমি যদি একজন ইয়া করি না কেউই করে না ওরকম আমি দাবি করলাম, তো তোমাদের মধ্যে বা তুমি দাবি করলা যে তোমাদের ক্লাসের কেউই চিট করে না, তো আমি যদি একটা কাউন্টার এক্সাম্পল দিতে পারি না রাকিব ছেলেটা তো চিট করে, তো তাহলেই কিন্তু তোমার কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি তোমার কথাটা প্রুফ করতে চাও যে আমাদের ক্লাসে কেউ চিট করে না, তাহলে কিন্তু তুমি এক্সাম্পল দিয়ে পারবা না। তোমার এক্সাম্পল যদি দিতে চাও তাহলে প্রত্যেকটা মানুষকে ধরে 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 তোমার বলতে হবে, প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো যাই হোক, এটা একটা চিটিং পরিবেশন। আচ্ছা, এবার আসি আমরা এরপর আমাদের তো সিকোয়েন্স এগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া হইলো। তো আমাদের বেসিক্যালি সিকোয়েন্স গুলোর ক্ষেত্রে অনেক সময় আমাদের এই ধরনের কিছু কাজ দরকার হয়, যে আমাকে একটা সিকোয়েন্স দেওয়া হইলো, বললো যে এটার পরবর্তী পথ কত সেটা বলো। যেমন এটার পরবর্তী পথ কত হবে দেখি বলো। মানে পরবর্তী টার্মটা কত সেটা 1 বাই স্যার মুখে বলবো, বলো, সমস্যা 1/16। হ্যাঁ 1/16 আমি চেক হইলে ওটা বলে দেবো। আচ্ছা 1/16। আচ্ছা তারপরে আরেকটা দেই, ধরো 1 3 5, এরপর এটা কি হবে 7। এবার এই টার্মটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই টার্মটাকে মানে এই সিকোয়েন্সটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? স্যার 1/n into 2। না, আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, যেমন n সমান আমরা যদি 3n বলি তাহলে দেখা যায় যে 1/2 দুইটা যোগ করে দিলে তো হচ্ছে 1/2 আর n দিতে পারি। তাহলে 0তম পদটা হচ্ছে 1, 1তম পদটা হচ্ছে 1/2। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে একটা দিয়ে বলা হইতে পারে যে এটা কিভাবে রিপ্রেজেন্ট করবা এই সিকোয়েন্সটাকে, ঠিক আছে? তো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? n+2 না n+2 দিলে হবে না, 2n - 1 স্যার 2 into n হইতে পারে, ডিপেন্ড করে 2n + 1 ও হইতে পারে 2n - 1 ও হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? যে আমি n এর ইনিশিয়াল ভ্যালু কত ধরতেছি। n এর ইনিশিয়াল ভ্যালু যদি আমি 0 ধরি তাহলে ফার্স্ট পদটা কত আসতেছে 1, আর n এর ইনিশিয়াল ভ্যালু যদি এখানে 1 ধরি, ঠিক আছে? মানে এটা যদি 0তম পদ থেকে শুরু করি তাহলে এটা দিয়ে প্রকাশ করব, আর এই পদটাকে যদি আমি 1 বলি, এটাকে সেকেন্ড পদ বলি, এটাকে থার্ড পদ বলি, তাহলে আমার এটা বলতে হবে। স্যার এখানে তো সবগুলা মানুষের 2 2 করে যোগ করলে তো স্যার হয়ে যায় 1 3 কিন্তু 5। এটার একটা রিপ্রেজেন্টেশন প্রথমটার ক্ষেত্রে, এবং এই জিনিসগুলো আমাদের অনেক বেশি দরকার, ঠিক আছে? তো এগুলো তোমরা কিন্তু অলরেডি দেখছো, তোমরা যখন পিরামিড প্রিন্ট করতেছো তো তখন দেখছো যে আমাদের n-তম পদটা কত সেটা আমাদের লাগে, ঠিক আছে? n-তম পদটা কত সেটা আমাদের লাগে ওই সংখ্যক স্টার প্রিন্ট করতে। তো এটা তো পিরামিড প্রিন্ট করে তোমরা জাস্ট একটা ছোটখাটো কাজ করছো, কিন্তু এই ধরনের অনেক কাজ কিন্তু আমাদের রিয়েল লাইফেও বা তোমরা যে গ্রাফিক্সের কাজ করতেছো ওখানেও কিন্তু লাগে, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, তো এখানে n-তম পদটা, তো বেজোড় সংখ্যার ক্ষেত্রে n-তম পদটাকে আমরা 2n + 1 বা 2n - 1 বলতে পারি, আর জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা n-তম পদটাকে কি বলতে পারি? স্বাভাবিক মানে জোড় সংখ্যা 0 2 4 6, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 2n + 2। এটাও ডিপেন্ড করে, আমি যদি ইন্ডেক্সিংটা এখানে 1 2 3 4 এভাবে ইন্ডেক্সিং করি তাহলে এক হয়ে দেব, আর এটাকে যদি 0তম 1তম 2তম 3তম ভাবে বলি, তো উপরেরটা হলে কি লিখতে পারি যে 2n - 2 2n - 2 2n - 2, আর নিচেরটার ক্ষেত্রে আমরা শুধু 2n + 2 না 2n বললেই হয়ে যাচ্ছে। n এর মান 0 হইলে 2n মানে 0, 2n মানে হচ্ছে 1, 2n মানে হচ্ছে 2 এভাবে। আচ্ছা যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধারা আর কি। তো এখন এই ধরনের কিছু ধারা আমাদের প্রায় দরকার পড়ে, অনেক কিছু পড়ে। হ্যাঁ আচ্ছা, যেমন এরকম কিছু ধারা আমাদের দরকার পড়ে, যেমন n²। এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হয় আর কি। মুখস্থ বলতে প্রথম কয়েকটা টার্ম মুখস্থ রাখতে হয়, কারণ দেখা যায় যে আমাকে একটা ধারা দিল, বললো যে এই ধারাটা মানে তোমার কি, তো
এই ধারাটা কি জিনিস, মানে এই ধারার নেক্সট টার্মটা কত। তো এগুলোর সাথে দেখবা যে কোনো না কোনো মিল যদি তুমি পেয়ে যাও তাহলে ওটার থেকে তুমি একটা ডিরাইভ করতে পারবে। যেমন আমরা কিছুক্ষণ পর একটা দেখবো, যেমন ধরো এখানে n স্কয়ার আমাদের কি আসতেছে 1 4 9, ঠিক আছে, এরকম আর কি। তারপরে যেমন ধরো এই টাইপের আর কি, যে আমাদের এই জিনিসগুলো একটু ফার্স্টের কয়েকটা মাথায় থাকতে হয়। যেমন n স্কয়ার আমাদের কত 1 4 9, তো 16। 1 2 4 9। তারপরে ধরো আমাদের এবং একটা দেখি যেমন 3 টু দি পাওয়ার n, এটার ক্ষেত্রে আসতেছে কি ফার্স্ট টার্ম 1, তারপরের টার্ম ধরো কত, বা ফার্স্ট টার্ম n এর মান যদি আমি 1 ধরি তাহলে 3, তারপর হচ্ছে কত 9 7, তারপরে কত 81, এভাবে করে আসবে। এরকম বিভিন্ন আমাদের আছে, যেমন ফিবোনাচির ক্ষেত্রে আমরা কি জানি 1 1 2 2 3 5 এভাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফিবোনাচি। আচ্ছা, এটা গেল। তো এখন আমাদের পরীক্ষায় ধরো এরকম একটা তোমাকে দিতে পারে, যে ধরো তোমাকে বললো যে একটা সিকোয়েন্স দেয়া আছে, যে একটা সিকোয়েন্স an দেয়া আছে, সিকোয়েন্সকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি। সেটা হচ্ছে কিরকম, যে 1 7 25 79 241 এরকম যাচ্ছে। বা তোমাকে আরো কিছু পদ দেওয়া হলো, বললো যে পরবর্তী পদটা কিরকম, বা এটাকে তুমি n-তম পদটাকে কিভাবে ডিফাইন করবা, ঠিক আছে। তো এই জিনিসটা কেউ একজন যদি চিন্তা করে আমাকে বলতে পারো তাহলে আমাকে চ্যাটের মধ্যে লিখো। কোশ্চেনটা আরেকবার বলবেন। একটা সিকোয়েন্স দেয়া হলো, তো বললাম যে n-তম পদটাকে তুমি কিভাবে ডিফাইন করবে। আমাদের একটু পরে ক্লাসই ব্রেক হয়ে যাবে, এজন্য আলাদা ব্রেক দিতে যাচ্ছে। এই তো সাবাস, একটা ছেলে পেয়ে গেছে। 54 কে আমি স্যার। ও, কিন্তু তুমি তো কন্টেস্টে মাত্র 2টা সলভ করছো। স্যার ভালো লাগতেছে না। তো যেখানে ছিলাম, তাহলে এটা এর পরের পদটা কি হবে আমি সবার কাছ থেকে অলরেডি এক্সপেক্ট করতেছিলাম। তো একজন শুধু বলছে, আরেকগুলো বলতে পারতেছে না। তো চ্যাটের রেসপন্স না থাকলে কিন্তু আমি বলছি বারবার, দেখো ফার্স্টে আমরা এখানে দেখি যে এটা কোনো সমান্তর ধারা কিনা, মানে কোনো কি আছে, মানে সমানভাবে বাড়তেছে। এটাকে এই প্রবলেমটা নিয়ে আমরা কিভাবে চিন্তা করবো সেটা আর কি। এখানে ডিফারেন্স হচ্ছে 6, এখানে ডিফারেন্স হচ্ছে কত 25 আর 7, তাহলে এটা দেখা যাচ্ছে আমাদের কত 18, বা এটা না, এখানে আসলে সমান্তর ধারা আসতেছে না, মানে কাছাকাছিও আসতেছে না, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে প্রায় 50 এর মতো, ঠিক আছে। তো এরকম যাচ্ছে, তো সমান্তর ধারার দিকে যায় না। আচ্ছা, এবার রেশিও দেখি একটু, এটার রেশিও কত স্যার? 3 করে গুণ হচ্ছে স্যার। এটার রেশিও হচ্ছে কত দেখা যাচ্ছে আমার, মানে 9 7 আর কি। এটার রেশিও কত 3 point something 3.57 এরকম। 3 7 21 তো সামথিং, 3 25 75 3 পয়েন্ট সামথিং, ঠিক আছে। এরপর এটা তার দেখা যাচ্ছে 3 পয়েন্ট সামথিং এরকম আসতেছে, কারণ 3 8 24, এখানে প্রায় 3 এর কাছাকাছি চলে আসছে। এখানে 3 এর চেয়ে একটু বেশি ছিল, এখানে তো 7ই ছিল, কিন্তু এরপরে আরো যদি যাই তাহলে দেখা যাচ্ছে 3 এর কাছাকাছি। তাহলে এটার সাথে আমরা 3 এর রেশিও, তো আমরা বলছিলাম পাওয়ার আকারে থাকে, 3 টু দি পাওয়ার n এর সাথে একটু ম্যাচ করে দেখি কোনো ম্যাচ আছে কিনা। এখানে 3, এখানে 1, এখানে 9, সরি এটা আসলে কিছু করার নেই, ওকে মিউট করতে পারতেছি না আমি। এখানে 9 আর এখানে 7, ঠিক আছে। এখানে 27, এখানে 25। তো দেখো একটা মিল আছে, কিন্তু সেটা হচ্ছে কত 2 পার্থক্য পাওয়া যাচ্ছে না। জি স্যার। -2 তাহলে আমি এটা বলতে পারি যে কি 3 টু দি পাওয়ার n -2 এই রিলেশন। তো আমরা এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এরকম আননোন একটা বের করাটা মোটামুটি একটা কি আমাদের ওখানে কিছু হিন্টস পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এটার এর পরের পদ কত হবে, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস, তাহলে 3 টু দি পাওয়ার আমাদের কত, এটা হচ্ছে যে কত আসছিল 81, তারপরে 241, এরপরটা হয়তো আমাদের কত ওই 729 727 থেকে 2 গেলে আমাদের কত 727 হবে, ঠিক আছে। যাই হোক, এই জিনিসগুলো তোমরা নিজেরা বের করার চেষ্টা করবে আর কি। তো যাই হোক, আমরা কিভাবে ওগুলো নিয়ে চিন্তা করবো এটার একটা আইডিয়া পেলাম। এরপরে আসি। আচ্ছা, তো হ্যাঁ, আচ্ছা মোটামুটি এটা শেষ। তারপর হচ্ছে আমাদের কিছু সামেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে সামেশনের দিকে চলে যায়, আমাদের খুব বেশি সময় নাই। সামেশন, তো সামেশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি ফার্স্টে ওই জিনিসটা চলে আসে। সামেশন মানে হচ্ছে যোগফল, ধারার যোগফল আর কি। যেমন ধরো
আমি তোমাদেরকে ফার্স্টে একটা উদাহরণে চলে যাই। আমি একটা ধারা দিই, ওটার যোগফলটা তোমাদের আমাকে বলতে হবে। এটা আমাকে সবাই একটু লিখো, না পারলেও সমস্যা নেই। j ইকুয়ালস 1 থেকে 3, j ইকুয়াল টু 1 থেকে 3 j স্কয়ার। এটা কত? এটা যদি না বুঝো কি দিবে, সমস্যা নেই। প্লাস 3 স্কয়ার 9 ওকে, 4 চ্যাটের মধ্যে লিখো, চ্যাটের মধ্যে লিখে দাও। আচ্ছা স্যার, সামেশন বের করবো যেগুলার স্যার। এটা কি কোশ্চেন জিজ্ঞেস করছে? হ্যাঁ, কোশ্চেনই তো বলছিল, সামেশন বের করতে বলছে। সামেশনটা 1 থেকে 3 এর সামেশন বের করতে বলছে j স্কয়ার দিয়ে। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম, তাহলে দেখো এটা মিন করে যে j এর মান 1 বসবে, j এর মান 2 বসবে, j এর মান 3 বসবে। আর সামেশন চিহ্ন দ্বারা বোঝায় যে এটা, যেমন ধরো j এর মান 1 বসালে কি হয়, যোগফল স্যার 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত মানে 1 2 3 এভাবে যাবে। j এর মান 2 মানে 2 স্কয়ার, j এর মান 3 মানে 3 স্কয়ার, আর এগুলোর মধ্যে প্লাস। তো সামেশন চিহ্নটা এটাকে বোঝায়, ঠিক আছে? মানে 1 2 3 এগুলোর জন্য আমাদের 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আসবে, আর ওগুলোর মধ্যে আমরা যোগ বসাবো। এটা আমাদের সামেশন এই চিহ্নটার মাধ্যমে প্রকাশ করা হয়। এই চিহ্ন তোমরা অনেক জায়গায় দেখবা, তো এগুলো আমাদের দরকার পড়ে, ঠিক আছে? তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার যোগ করলে কত হয়? 1 + 4 + 9, তাহলে 10 14, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, সরি, মিউট করছিলাম, আনমিউট হয়ে গেছে আবার। আচ্ছা, তো দেখি তাহলে আমাদের এখানে কি আসতেছে এরকম। তাহলে আরেকটা দিই, ঠিক আছে? তোমরা তো বুঝতে পারতেছো তাহলে জিনিসটা। এবার দেই এরকম, এটা এবার সবাইকে বলতে হবে। এর আগেরটাতে আমি কোশ্চেন লিখি না, এখন একটু কোশ্চেন লিখি, কিউ দিলাম। এটা সবাই একটু ট্রাই করে দেখো যে k ইকুয়ালস 4 থেকে 8 বললাম আমি, 4 থেকে 8, ঠিক আছে? মাইনাস 1 টু দি পাওয়ার k, এটা কত হবে? খাতায় করতে হবে স্যার আগে। আমি বললাম যে এটার মান কত হবে, যে শুনো নাই বলতেছো, এটার মান কত হবে? k ইকুয়ালস, এখানে বলবো নাকি? না মানে চ্যাটের মধ্যে লিখো। জি স্যার। জাস্ট একটা সংখ্যা লিখবা আর কি, জাস্ট একটা সংখ্যা লিখবা। অনেক হয় নাই, বেশ কয়েকজনেরটা হয়েছে, যেমন ইমতিয়াজেরটা হয়েছে, রাকিবেরটা হয়েছে, 54 তানিমেরটা হয়েছে, আশরাফ হয়েছে, আবরার সংখ্যা লিখেও যোগ করতে ইচ্ছে করতেছে না, ফাহিম চৌধুরী হয়েছে। যাই হোক, এটা আসবে দেখো, তাহলে কে এর মান যদি 4 হয়, মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস কে এর মান যদি 5 হয়, তাহলে 4 5 6 7 8 পর্যন্ত যাবে। কে এর মান 5 হলে মাইনাস 1 টু দি পাওয়ার 5, ঠিক আছে? তারপরে কে এর মান 6 হলে মাইনাস 1 টু দি পাওয়ার 6, ঠিক আছে? তো এভাবে যাবে কত পর্যন্ত? মাইনাস 1 আসবে টোটাল পর্যন্ত। একটা 4 আছে, 6 আছে, আর মাইনাস 1 টু দি পাওয়ার 8 একটা আসবে, ঠিক আছে? তাহলে তিনটা জোড় আছে আর দুইটা বেজোড় থাকবে, মাইনাস 1 টু দি পাওয়ার 7, ঠিক আছে? তাহলে কত আসে? বেজোড়গুলোর ক্ষেত্রে 1 আসবে, আর জোড়গুলোর ক্ষেত্রে তিনটা 1, মানে মাইনাস 1 দুইটা আর প্লাস 1 তিনটা, তাহলে 1 আসবে আলটিমেটলি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের সামেশনের চিহ্নটা ছিল, ঠিক আছে? তো এরপর আমাদের এখানে অনেক ক্ষেত্রে আমরা শিফটিং করি, সেটা হচ্ছে কি আমরা এখানে চলে আসি। তো আচ্ছা, সামেশনের জিনিসটা তো তাহলে বুঝতে পারছো, সামেশনের চিহ্নটা যে ইকুয়াল টু m থেকে n যদি বলা হয়, তাহলে জিনিসটা আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও জিনিসটা রিপ্রেজেন্ট করে যে ইকুয়ালস m থেকে n, মানে পাশেও লিখে আবার এভাবেও রিপ্রেজেন্ট করে, m লেস দেন ইকুয়াল টু j লেস দেন ইকুয়াল টু n, এভাবেও রিপ্রেজেন্ট করে। এখানে বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে এবং এটা দ্বারা কি মিন করে সেটা এখানে লিখলো, m প্লাস 1 প্লাস এই কাজ যাবে জানো তোমরা, হ্যাঁ। এখানে বলতেছে যে আমরা অনেক সময় শিফট করতে পারি,
যে এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি, শিফটিং করতে পারি। কিভাবে শিফটিং করতে পারি ওই জিনিসটা একটু দেখাই। যেমন অনেক সময় আমাদের যোগের ক্ষেত্রে শিফটিং করলে সুবিধা হয়। যেমন আমাকে বললো যে j ইকুয়ালস 2 থেকে ধরো আমাকে বললো 5 পর্যন্ত যোগ করতে, ঠিক আছে, j স্কয়ার এটা যোগ করতে। তো এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? তো আমরা একটা k ধরে নেই, k ইকুয়ালস আমাদের ধরে নেই যে আমাদের কি j মাইনাস 2, ঠিক আছে, k ইকুয়ালস j মাইনাস 2 মানে j এর মান যখন 2 তখন k এর মান 0 এরকম আমি চাচ্ছিলাম আর কি। j এর মান যখন 2 তখন k এর মান 0, মানে আমি আসলে চাচ্ছিলাম জিনিসটা এভাবে করতে। সেটা তো বুঝি নাই স্যার। চাচ্ছি k ইকুয়ালস 0 থেকে কিছু একটা পর্যন্ত যাব, আমরা এভাবে চাচ্ছিলাম। এখানে 2 থেকে 5 পর্যন্ত গেছে না, আমরা ওভাবে না করে 0 থেকে কত পর্যন্ত যাওয়া যায় ওরকম কিছু একটা করতে যাচ্ছি, ঠিক আছে। অনেক সময় এভাবে করলে আমাদের সুবিধা হয় হিসাব করতে, ঠিক আছে, মানে এটাকে আমরা ওই বলতেছি আর কি, ইন্ডেক্স শিফটিং বলতেছি, ঠিক আছে। তো এই জিনিসটা সহজ। k ইকুয়ালস আমরা তাহলে j মাইনাস 2 আর আমরা j ইকুয়ালস 2 কি বলতে পারি, বা k প্লাস 2 এরকম বলতে পারি। তো তাহলে এখানে যত জায়গায় j আছে ওই জায়গায় আমি কি বসে দিতে পারি, k বসাতে পারি। আর এখানে আমাদের 5 ছিল, তো 5 এর জায়গায় 5 মাইনাস 2 মানে 3 বসবে, আর এখানে k প্লাস 2 হোল স্কয়ার। যা করতে জায়গাতেই করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমি এক্সারসাইজ করতেছি আর কি স্যার। 2 থেকে 5 পর্যন্ত না গিয়ে আমি এখানে 0 থেকে 3 পর্যন্ত গেলাম, আর এখানে k প্লাস 2 হোল স্কয়ার বললাম। আসলে কাইন্ড অফ জিনিসটা সেমই, ঠিক আছে। হ্যাঁ, এটা সেমই, তবে এটা করলে আমাদের কিছু লাভ আছে। লাভ আছে বলতে তখন আমাদের কিছু হিসাব নিকাশ, আচ্ছা যাই হোক, এগুলোতে আমি এখন যাচ্ছি না। যে এখানে একটা এক্সাম্পল আছে, ওটা দেখলে তোমরা বুঝবা কি লাভ হয়। তো কিন্তু এটা করলে আমাদের মাঝে মাঝে লাভ হয়। এই জিনিসটাকে ইন্ডেক্স শিফটিং বলতেছে আর কি, ঠিক আছে। মানে আমরা ইন্ডেক্সটা 2 থেকে 5 পর্যন্ত না করে 0 থেকে 3 করতেছি, ঠিক আছে। আমাদের যদি এরকম একাধিক টার্ম থাকে তখন যোগ বিয়োগ করতে গেলে ওই ইন্ডেক্স শিফটিং হলে আমাদের সুবিধা হয়। এটাই হচ্ছে লাভ আর কি। আচ্ছা যাই হোক, মানে এখানে j 2 থেকে শুরু, আর এখানে k 0 থেকে শুরু করলাম। তাহলে 2 থেকে 3টা গেল, 2 3 4 5, তো 2 3 বেশি 5, তো 4টা টার্ম এখানে হচ্ছে 0 1 2 3 4টা টার্ম, ঠিক আছে। আর টার্ম গুলো এখানে j ছিল, j মানে হচ্ছে 2 ফার্স্টেরটা, আর এখানে k এর মান 0 হলে k প্লাস 2 মানে 2 আসতেছে, একই জিনিসই আসতেছে। আচ্ছা যাই হোক, এগুলো আশা করি নিজেরা বুঝবা। তো এখন আমি ওই আমাদের তো জানা আছে, সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটা জিওমেট্রিক প্রোগ্রেশনের, আচ্ছা এটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিই। সেটা হচ্ছে i ইকুয়ালস 0 থেকে, বা আমরা i ইকুয়ালস 0 থেকে n a i টু দি পাওয়ার, আমরা কি বলি, সরি a r টু দি পাওয়ার i, আমরা এভাবে বলি a r টু দি পাওয়ার i, আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। স্যার ওটা উপরে কি লিখছেন n i a r টু দি পাওয়ার i, না i = 0 থেকে n পর্যন্ত। আচ্ছা, a r টু দি পাওয়ার i, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সামেশন, মানে আমাদের ওই জিওমেট্রিক প্রোগ্রেশন যেটা আছে ওটা সামেশন, ঠিক আছে। তো আমরা এভাবে লিখি, মানে এটা হচ্ছে যে এরকম, i এর মান যদি 0 হয় a r টু দি পাওয়ার 0 1, তাহলে 1 পাওয়ার a r টু দি পাওয়ার 1 প্লাস a r টু দি পাওয়ার 2 আর স্কয়ার আর মানে এভাবে যাচ্ছে আর কি। তার মানে হচ্ছে ওই গুণোত্তর ধারা যোগফল আর কি, ঠিক আছে। মানে a প্লাস ar প্লাস ar টু দি ar স্কয়ার প্লাস ar কিউব, গুণোত্তর ধারা যোগফল। তো গুণোত্তর যোগফলের ক্ষেত্রে আমাদের সূত্র আছে, তো সূত্র হচ্ছে কি a r টু দি পাওয়ার n - 1 মেবি এরকম না, a টু দি পাওয়ার n, বলো মনে আছে, n প্লাস 1, a টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস a ডিভাইডেড বাই আমাদের কি n ডিভাইডেড একটু বাঁকা হয়ে গেছে, ডিভাইড বাই, মনে আছে কারো? এটা কিসের সূত্র স্যার এতদিন গুণোত্তর ধারা সূত্র। আচ্ছা, এটা কখন, যদি if r not equals 1 হয়, আর যদি 1 হয় তাহলে আমাদের n প্লাস 1 ইনটু a, এটা যদি কি হয় r equals 1 হয়, ঠিক আছে। একই জিনিস, যাই হোক, মানে r equals 1 হলে তো এটা কি হয়ে যাচ্ছে, r equals 1 হলে তো কি হয়ে যাচ্ছে, তাহলে ওটা তো ai 1 মাইনাস 1 ইয়া হয়ে যাচ্ছে না, ইনডিফাইন্ড আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না। তো এটা কেন এরকম, এটা আমি এখন এক্সপ্লানেশনে যাব না। তো এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে এই জিনিসটা প্রুফ করা, ঠিক আছে, এই জিনিসটা প্রুফ করা, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। মানে এটা কেন এটা হইলো স্যার বুঝি নাই স্যার, আরেকবার রিপিট করবেন। মানে এটার প্রুফটা তোমরা একটু দেখবা আর কি, এখানে বইয়েই আছে এটার প্রুফটা। সেটা হচ্ছে মানে এটা যে আমাদের এ আর যদি রিয়েল নাম্বার হয় এবং আর যদি 0 না হয়, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের ইয়াটা কি, গুণোত্তর ধারার সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে, a r টু দি পাওয়ার n - 1 - a ডিভাইড বাই r - 1। জি স্যার। যদি এটা r এর মান 1 না হয়,
আমাকে দেখি কেউ এখন বলতে পারো নাকি আর এর মান যদি 1 হয় তাহলে এটা কেন দিল? আর এর মান যদি 1 হয় তাহলে স্যার আর এর মান যদি 1 হয়ে যায় 1 মাইনাস ওইখানে তো 1 থেকে n পর্যন্ত a গুণ করা লাগতেছে আর 0 এর জন্য একবার গুণ করা লাগতেছে, তাহলে তো n + 1 টু দ্য পাওয়ার a মানে ইনটু a। স্যার মান শূন্য হয়ে যাচ্ছে। জি স্যার এটা কেউ বলবা? এটা তখন একটা সমান্তর ধারা হয়ে যাবে। তো হ্যাঁ, ওটা একটা সমান্তর ধারা হয়ে যাচ্ছে। সাধারণ অন্তর কত? সাধারণত স্যার সাধারণত 0 হবে। হ্যাঁ 0 yes স্যার অন্তর হচ্ছে 0। ঠিক আছে, কারণ সবগুলো a প্লাস a প্লাস a প্লাস a প্লাস এরকম চলে আসতেছে, অনেকগুলো a চলে আসতেছে। এটা কাইন্ড অফ একটা সাধারণ ইয়া হয়ে গেছে আর কি, সমান্তর ধারা হয়ে গেছে। যাই হোক, কমন ধারা, গুণোত্তর ধারাও সমান্তর ধারাও। হ্যাঁ, তো তারপর অনেক ক্ষেত্রে আমাদের ডাবল সামেশন থাকে। ডাবল সামেশন, তো ডাবল সামেশন বলতে এটা তোমরা কাইন্ড অফ নেস্টেড লুপের মতো চিন্তা করতে পারো। নেস্টেড লুপের মতো মানে বাইরেরটা হচ্ছে i = 1 i ≤ 4 i++, ভেতরটা হচ্ছে j = 1 j ≤ 3 j++, তারপরে i * j। জিনিসটা বুঝতে পারছো? এটা তোমরা নেস্টেড লুপের মতো চিন্তা করতে পারো ডাবল সামেশন গুলোকে। ডাবল সামেশনটা নেস্টেড লুপ, আর এটাকে তুমি চাইলে ফার্স্টের সামেশনটা রেখে সেকেন্ড সামেশনটাকে কি করতে পারো, অমিট করতে পারো। তাহলে ওই জিনিসটা যদি করো তাহলে কি আসবে? সেকেন্ড সামেশনটাতে আমাদের কি আসে দেখো তো, জে ইনভলভড এখানে, শুধু জে। তাহলে জে ইকুয়াল টু যদি 1 হয় তখন এখানে কি হয়, i * 1 প্লাস জে এর মান যদি 2 হয় i * 2 প্লাস জে এর মান যদি 3 হয় i * 3। ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা জেটাকে ভেঙে ফেললাম, আর আমাদের বাইরে যে i আছে ওই আইটাকে ধরো রেখে দিলাম, i = 1 থেকে 4। আমরা কি করতে পারি, এই জিনিসটাকে এক্সপ্যান্ড করতে পারি। ঠিক আছে, আর এটাকে আমরা কি ওই ইয়ার মতো চিন্তা করতে পারি, ওই নেস্টেড লুপের মতো চিন্তা করতে পারি। ঠিক আছে, এটা বুঝা গেছে? তো ওভাবে যদি করো তাহলে ফার্স্টে ও এরকম করে ফেললো, তাহলে 6i নিয়ে আসলো, এখান থেকে একটা হিসাব নিকাশ করে তারপর ওটা থেকে হিসাব করে 60 বের করলো। এটা আমি তোমাদের করতে দেবো চিন্তা করছি, কিন্তু আসলে এখন সময় নাই। তো আমাদের এই জিনিসগুলো লাগে প্রায়, এখানের মধ্যে এই সূত্রগুলো আমাদের প্রায় লাগে। যেমন এটা হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল n * n + 1 / 2। এটা তোমার মনে করো অনেক 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 জায়গায় লাগবে। যেমন তোমার একটা অ্যারের মধ্যে কয়টা সাব অ্যারে পাওয়া যায়, তোমার এই সূত্রটা লাগবে। একটা গ্রাফের দুইটা গ্রাফের মধ্যে মানে একটা তোমার n ভুজ আছে, ওটার মধ্যে কয়টা কর্ণ আছে, বা একটা গ্রাফ দেওয়া থাকবে তোমাকে, ওই গ্রাফের মধ্যে টোটাল সর্বোচ্চ কয়টা এজ থাকতে পারে, সবকিছুতে তোমার দেখা যাবে যে এই ধরনের তুমি সূত্র পাই যাবা। ঠিক আছে, এবং ওই গ্রাফ যেগুলো বলতেছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের এই যে গুগল ম্যাপ ইউজ করতেছে ওগুলোর ভেতরে কিন্তু এই জিনিসগুলো কাজ করতেছে, এবং তোমরা যখন কাজ করতে যাবে তখন এই সূত্রগুলো তোমাদের প্রায়ই লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে। তো এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে স্যার, লাস্টের দুইটা স্যার একটু স্যার বললে স্যার ভালো হবে স্যার। সরি স্যার ক্যাশ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা আছে স্যার। স্যার আরেকটা ক্লাস আছে স্যার। আচ্ছা, স্যার লাস্টের দুইটা ক্লাসের ভিডিও দেওয়া হয় নাই স্যার। আচ্ছা দিয়ে দেব। ওই অসীম মানে অসীমতক সমষ্টি কতগুলো তোমরা পড়ছিলা না? হ্যাঁ ওইটাই আর কি, ওইটাই মানে যাই হোক, একটু নিজেরা দেখিও, যদি না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করিও আর কি। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি ওইখানে, তবে অসীমতক সমষ্টি কখন আসে, যখন হচ্ছে যে ওই মানে তোমার পরম মানটা <1, তার মানে হচ্ছে যে আমাদের কি ওই -1 থেকে 1 এর মধ্যে থাকে ওই x এর মানগুলো। ঠিক আছে, তো 0 হবে না, তো -1 থেকে x ওরকমের মধ্যে থাকবে। তো যাই হোক, এরকম কিছু ইয়া বলা হচ্ছে। তো আরেকটা রিপ্রেজেন্টেশন দিলে এরকম যে s belongs to 0 to 4, summation of s belongs to 0 to 4 into মানে আর এখানে s, এটার ইয়া কত জিজ্ঞেস করছে, তাহলে সেট সবগুলো যোগফল তার মানে 0 আসবে পাওয়ার 4 আসবে। ঠিক আছে, আমরা আগে যেরকম দেখছি i = 1 থেকে 4 পর্যন্ত, ওরকম না দিয়ে এখানে ফিক্স করে দিল আর কি, i এর মান 0 হবে, 2 হবে, 4 হবে এরকম, আর s দিল। s না দিয়ে যদি 2s দিত তাহলে 2 * 0 + 2 * 2 + 4 * 2 এরকম। সেটা কি পাওয়ার? না, এটা পাওয়ার না, এটা হচ্ছে তোমাকে ওই i এর মানটা কিরকম হবে সেটা বলছে আর কি। এমনি আমরা i এর মান আগে কিরকম দেখছি, যে i এর মান দেখছি যে সামেশন অফ i, যেমন ধরো j এর মান 1 থেকে 5 পর্যন্ত হইছে, তো এখানে বলে দিল তোমার j এর মান 0 to 4 হবে, তাহলে 0² + 2² + 4² এরকম আর কি। তো এটাও একটা মানে একটা নোটেশন আছে এখানে, তোমাকে বিভিন্ন নোটেশন শিখাচ্ছে। আমি তো বললামই যে এই সাবজেক্টটা হচ্ছে আমার কি, অন্যান্য সাবজেক্ট যেগুলো পড়বো ওগুলোর ম্যাথমেটিক্স, বা ওগুলো কিভাবে পড়বো ওখানে বিভিন্ন নোটেশন যে থাকবে ওগুলোর জন্য তোমার কি এই জিনিসগুলো জানতে হবে। যেমন ধরো একদম সিম্পল তোমাকে একটা ইয়া দেখাই, যে একটা কন্টেস্টের প্রবলেম দেখাই, যেমন কোড ফোর্সেস এর একটা প্রবলেম তোমাদেরকে দেখাই। স্যার আরেকটা ক্লাস আছে স্যার। জি স্যার 4:30 থেকে শেষ করে দিচ্ছি। ওই ক্লাসটা কখন থেকে শুরু হবে বলছে? অলরেডি ওভার 10 মিনিট। না মানে লিংক দিছে? হ্যাঁ লিংক তো দেওয়া আছে স্যার। তাহলে তো স্যার আচ্ছা শেষ করে দিচ্ছি। যেমন ধরো এখানে একটা নোটেশন দিল, তোমাকে বললো যে এই জিনিসটা করতে,
তো তুমি যখন কাজ করবা, যেমন কোড ফোর্সেস এর প্রবলেমগুলো সলভ করতে গেলেই দেখবা এখানে প্রচুর এরকম নোটেশন ইউজ করা হচ্ছে, এবং এই নোটেশন মধ্যে পড়তেছি। তো এই নোটেশন গুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়াটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা কম্পিউটার সায়েন্সের মানুষ, আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করতে হবে। স্যার এই চিহ্নটা কেমনে ইউজ করব স্যার? সরি, এই চিহ্নটা ইউজ করব না, এটা কোডটা করতে বলছে না, এই চিহ্নটা ইউজ করতে বলে নাই, এটা বলছে যে তোমাকে হ্যাঁ এই কোডটা করতে বলছে, মানে এখানে বোঝাচ্ছে যে তোমাকে n এর মান দেওয়া থাকবে, 1 থেকে n এর যোগফল কত সেটা বের করতে হবে, ঠিক আছে? যেমন তোমাকে 3 দেওয়া থাকলো, 1 থেকে 3 এর যোগফল কত 6, 1 থেকে 10 এর যোগফল কত 1 2 3 4 5 6 7 8 9 যোগ করলে দেখা যায় n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে। তো তুমি যদি এখন এটা যোগ করতে যাও দেখবা যে টাইম স্যার এটা আমাদের ফার্স্ট সেমিস্টারে দরকার ছিল সাবজেক্টটা। এটা লুপ চালাতে হ্যাঁ স্যার দরকার ছিল স্যার। টাইম লিমিট এক্সিডেড খাচ্ছ, তো টাইম লিমিট এক্সিডেড কেন খাচ্ছ ওই জিনিসগুলো নিয়ে পরে ইনশাআল্লাহ কখনো আলোচনা করা যাবে। তো তখন তোমার ইউজ করতে হবে এই ফর্মুলাগুলো, ফর্মুলাটা ইউজ করলে তোমার আর যদি ফর্মুলা ইউজ না করো তাহলে তুমি টাইম লিমিট এক্সিডেড খাবা। এই ফর্মুলা দিয়ে যদি n * n+1 দিয়ে করো তাহলে হবে, আর যদি 1 লেস দ্যান মানে তুমি যদি একটা লুপ চালায় 1 থেকে n পর্যন্ত যোগ করতে যাও তাহলে তুমি টিএলই খাবা। টিএলই মানে হচ্ছে তোমার একটা কাজ করতে যদি 10 ঘন্টা টাইম লাগে আরেকটা কাজ তুমি 1 সেকেন্ডে করে ফেলতে পারবা, এরকম পার্থক্য হয়ে যাবে, জিনিসটা আরো বেশি পার্থক্য হবে। স্যার প্রবলেম এই সূত্রগুলো কি স্যার নিজে নিজে ক্রিয়েট করতে হবে স্যার প্রবলেম অনুযায়ী? হ্যাঁ, এখন এই সূত্রটা তো ধরো তোমার জানা আছে, কিন্তু অনেক সূত্র হচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে বানাইতে হয়, মানে কমন ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, তো এই জিনিসটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম আর কি, যেমন একটা দেখলাম না কিছুক্ষণ আগে যে আমরা কিভাবে গেস করব এখান থেকে, ঠিক আছে? এগুলোকে মানে এডুকেটেড গেস বলে আর কি। তো এখানে একটা মানে একটা এখানে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এই বইটা পড়লে তোমরা দেখবা এই চ্যাপ্টারে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ওখানে প্রায় মিলিয়ন মিলিয়ন তোমার কি মানে তোমার ওটাকে কি বলে বিভিন্ন সিরিজ এরিয়া দেওয়া আছে, এবং যারা কন্টেস্ট রেগুলার করে তাদের হচ্ছে বিভিন্ন রকম সিরিজ। একটা প্রশ্ন ছিল স্যার, লুকাস সিরিজ, ক্যাটালান সিরিজ। স্যার এরকম কাস্টম সূত্রগুলো তৈরি যে করবো স্যার, এগুলো মানে কিভাবে মানে তাড়াতাড়ি মাথা থেকে আনবো স্যার? এগুলো তো আসবে না। একটু মানে অদ্ভুত লাগতে পারে কথাটা, কিন্তু কথা হচ্ছে যে তুমি যদি প্র্যাকটিস করো রেগুলার তাহলে কিন্তু তোমার এই জিনিসটা এবিলিটি বাড়বে। যেমন তোমরা ওই বিসিএস পরীক্ষার দেখছো অ্যানালাইসিসের অ্যানালিটিক্যাল। জি স্যার, জি স্যার। প্যাটার্ন রিকগনিশন আর কি, এটা প্যাটার্নটা বের করতে হবে। তুমি যদি বিসিএস এর কোন একটা কোচিং এ যাও দেখবা যে ওরা প্রচুর পরিমাণ অ্যানালিটিক্যাল প্রশ্ন ওদেরকে সলভ করাচ্ছে। জি স্যার। ঠিক আছে, তো ওগুলো সলভ করলে কিন্তু দেখা যায় আস্তে আস্তে ওদের সলভ করার এবিলিটিটা বাড়ে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখানে দেখো যেমন এখানে k = 50 থেকে 100 পর্যন্ত তোমার যোগফল বের করতে বলছে, k স্কয়ারের যোগফল। এখন এখানে তো আমি আর সূত্র বসাইতে পারতেছি না, সূত্র আছে কি k = 1 থেকে n পর্যন্ত বা k = 1 থেকে n পর্যন্ত সূত্র আছে, ঠিক আছে? তো আমি তো এই সূত্র দিয়ে কি করতে পারি, 1 থেকে n পর্যন্ত বিয়োগফল বের করে ফেলতে পারি, যোগফল বের করে ফেলতে পারি k স্কয়ারের। ঠিক আছে, মানে 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার n * n + 1 * 2n + 1 / 6, ওই সূত্র দিয়ে আমরা কি এটা করতে পারি। তো এটা তো আমরা পারবো, মানে এটা তো আমরা পারতেছি না, 50 থেকে 100 এর জন্য তো সূত্র নাই। তাহলে আমরা শিফটিং করব, কিভাবে শিফটিং করব? দেখো 1 থেকে 100 কে কি লেখা যায়, 1 থেকে 59 প্লাস 50 থেকে 100 এরকম লেখা যায়, লেখা যায় না? 1 থেকে 49 প্লাস 50 থেকে, জি স্যার লেখা যায় স্যার। তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসলেই হয়ে যায়। তো এই পাশে নিয়ে আসলে 50 থেকে 100 কি আসে, এটা মাইনাস এটা। এটার জন্য আমাদের সূত্র আছে, এটার জন্য আমাদের সূত্র আছে, এবার সূত্র বসায় দাও, বসায় দিলে কাজ হয়ে যাচ্ছে। তো এভাবে করে এই জিনিসটা করে আর কি। তোমাদের এই জিনিসটা খুঁজে বের করো, একটা কন্টেস্টের প্রবলেম দিল, এই জিনিসটা খুঁজে বের করো। এখন তুমি লুপ চালায় চালায় যদি করতে চাও তাহলে তোমার অনেক টাইম লাগবে, 50 বার লুপটা ঘুরতে হবে। কিন্তু যদি তুমি সূত্র একটা বের করে ফেলতে পারো, ওই সূত্রে যদি n এর মান বসায় দাও ধাম করে চলে আসবে, একবারে চলে আসবে। যেখানে তোমার এই কাজটা করতে ইনপুটের উপর ডিপেন্ড করে 10 ঘন্টা সময়ও লাগতে পারতো, ওই জিনিসটা তুমি 1 সেকেন্ডেরও কম সময় করে ফেলতে পারবে। আচ্ছা যাই হোক, তো এখানে আর কিছু কথাবার্তা বলা হয়েছে, এই জিনিসগুলো করবা। আর একটা হচ্ছে সমান্তর ধারা সূত্রটা লিখে নেবে না। আচ্ছা যাই হোক, n * n + 1 / 2 এটা কিভাবে আসছে ওই জিনিসটা প্রুফ করবা। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। স্যার আমাদের স্যার ক্লাসের ভিডিওগুলো স্যার পরবর্তী দিলে স্যার ভালো হয় স্যার। সাথে সাথে দিয়ে দিলে স্যার একটু বেশি না আমাদের জন্য। কিন্তু দিয়ে আসছি যে গতদিন একটা সমস্যা, মানে গত সপ্তাহে একটা সমস্যা হয়েছিল, এর জন্য দিতে পারি নাই। আমি আজকে ইনশাআল্লাহ সবগুলো, আজকে কালকের মধ্যে ইনশাআল্লাহ আগের সবগুলো ইনশাআল্লাহ স্যার। স্যার এটার কথা কি এখন বলবেন কম্পিউটার ক্লাবের? আচ্ছা ঠিক আছে, তাইলে এটা ছিল আজকের আলোচনা। নেক্সট দিন আসার আগে তোমরা 3 Blue 1 Brown থেকে ম্যাট্রিক্সের ভিডিওগুলো একটু দেখবা। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্সটা পড়ে তারপর রিলেশনশিপ দেব। আর তোমাদের আমি মনে হয় কালকে একটা সন্ধ্যায় এক্সট্রা ক্লাস দিতে পারি, 2 সেকশনের একসাথে। সন্ধ্যায় সারাদিন ক্লাস করে আবার সন্ধ্যায় করতাম। এখন কিছু করার নেই, সিলেবাস শেষ করতে পারবো না নাইলে। আর আমি চাচ্ছি আসলে, যেমন ধরো এবারে তো ধরো আমার উপরই কোশ্চেন, আমি চাইলে কিন্তু সিলেবাস কিছু কমাই ফেলতে পারি আর কি, ওরকম। বা তোমাদের কমাই দেন না স্যার, কমাই দেন। সারাদিন ক্লাস করলে তো মরে যাবো।
আমি যদি এখন না পড়াই তাহলে পরবর্তীতে যখন অন্য সাবজেক্টে যাবা স্যার মানে এই জিনিসটা আমাদের হয়ে আসছে, মানে জুনিয়র থাকতে বলে যে মানে এই জিনিসগুলো পরে গিয়ে পড়বা, আর পরে যখন যাই বলছে এগুলো তো পরে আসছে এমনিতে জানার কথা, তারপর নতুন জিনিস পড়াই এখন। তো আপনিই তো পড়াবেন নাকি, তো পরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আর কি? না আমি একটু ইয়া করতেছি, টেনে ইয়া করার চেষ্টা করছি, নাহলে এখানে আমার আরো কিছু জিনিস দেখানোর ইচ্ছা ছিল, সবকিছু ওরকম এখন স্যার কালকে আপনি যদি পারেন সকালবেলায় করেন। আমি পারবো সকালবেলায় সেকশন স্যার একসাথে ফজরের নামাজের পর স্যার। না না মানে 9টা থেকে বা 10টা থেকে করেন। হ্যাঁ স্যার সেটা হলে স্যার ভালো হবে। শেষ। তো আজকে ক্লাস এখানে শেষ, আমি একটু দেখি।